2024 সালে জেনারেলের পেপারটা যদি আমি আলোচনা করি, ঠিক আছে, এখানে টিভিএম এর 2 এর দাগের একটা অঙ্ক দেখতে পাচ্ছ। জেনারেলি এই অঙ্কটা এসেছিল টিভিএম এর 2 এর দাগের অঙ্কটা। কি বলেছে? আ সাম অফ ₹5,000, একদম সোজা কোশ্চেন দিয়েছিল, তোমরা নিজেরাও বলতে পারবে কত সোজা কোশ্চেন দিয়েছিল। ইজ ইনভেস্টেড ফর 2 ইয়ার্স at 10% ইন্টারেস্ট রেট কম্পাউন্ডেড biannually. ফাইন্ড আউট দ্য ম্যাচুরিটি অ্যামাউন্ট। মানে আজকে 5,000 টাকা ইনভেস্ট করেছি, 2 বছর পর কত টাকা হবে, এটাই বলে। সিম্পল অঙ্ক, একদম সিম্পল অঙ্ক, ফটাফট করে ফেলো। কত দাগের অঙ্ক? দেখ দাগ নাম্বার 2 এর অঙ্কটা, তাই তো? তাহলে ফর্মুলা কি লিখবো? ফর্মুলা লিখবো ফিউচার ভ্যালু ইকুয়াল টু, আমাকে ফিউচার ভ্যালু বের করতে হবে, কারণ আজকে 5,000 টাকা ইনভেস্ট করেছিস, 2 বছর পর কত টাকা হবে, মানে 2 বছর পর, মানে ফিউচারের ভ্যালু জানতে চেয়েছে। ফিউচার ভ্যালু ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু ব্র্যাকেটে 1 প্লাস i টু দি পাওয়ার n। এখানে লিখবো প্রেজেন্ট ভ্যালু কত টাকা ছিল? 5,000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? দেখ কোশ্চেনের পর রেট অফ ইন্টারেস্ট কত বলেছিল? রেট অফ ইন্টারেস্ট বলে 10%। আচ্ছা, পরীক্ষা হলে যখন লিখবি i মানে লিখবি রেট অফ ইন্টারেস্ট, লিখতে হবে রেট অফ ইন্টারেস্ট। 10% বলেছিল তো 10%। এবার কি বলছে? বাই অ্যানুয়ালি। বাই অ্যানুয়ালি মানে কি? বাই অ্যানুয়ালি মানে মাথায় রাখবি হাফ ইয়ারলি। যদি কারোর অসুবিধা হয় লিখে রাখতে পারছি, যার নাম বাই অ্যানুয়ালি তার নামই হচ্ছে সেমি অ্যানুয়ালি, মানে হাফ ইয়ারলি, বছরে দুবার সুদ হবে। তাহলে বছরে দুবার সুদ হলে তাহলে কত পার্সেন্ট করে হবে? সুদটা ভাগ হয়ে যাবে 5% করে। 5% মানে কত? 0.05। এন মানে নাম্বার অফ ইয়ার্স, বল। এন মানে নাম্বার অফ ইয়ার্স। দেখ কত বছর বলেছে? 2 বছর পর, তাই তো? 1 বছরে দুটো সুদ হলে তাহলে 2 বছরে কটা সুদ হবে? 2 ইন্টু 2, 4টে সুদ। তাহলে কর পিভি কত? 5,000 ব্র্যাকেটে 1 প্লাস আই কত? আই হচ্ছে 0.05। এন কত? এন হচ্ছে 4, 1.05। তাহলে শিখিয়েছিলাম কি করে 4 করতে হয়। 3 বার ইকুয়াল টু প্রেস করবি, ঠিক আছে? ইন্টু করে দে 5,000। অ্যান্সার কত পেয়েছে বল দেখি তোদের অ্যান্সার? আমার 6,077 বেরিয়েছে, 6077। ব্যাস, এইটুকু অঙ্ক এসেছিল পরীক্ষা। দেখ এই দেখ এইটুকু অঙ্ক পরীক্ষা এসেছিল, 5 নাম্বার পেয়ে যাবে। যে এই অঙ্কটা, ঠিক আছে? 3 নম্বর অঙ্কটা বলেছে কি? আ কোম্পানি ইজ কনসিডারিং আ মেশিন হ্যাভিং 5 ইয়ার্স এস্টিমেটেড লাইফ। মেশিনটার লাইফ বলেছে 5 বছর এবং 4 লাখ টাকা ইনিশিয়াল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, মানে ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বা যেটাকে আমরা বলি ক্যাশ আউটফ্লো, এটা কত বলে? 4 লাখ টাকা। দ্য ফলোইং আর দ্য এস্টিমেটেড প্রফিট বিফোর ট্যাক্স। পিবিটি বলে দিয়েছে কত অঙ্কে? পিবিটি দেখ প্রথম বছরে বলেছে 60,000, দ্বিতীয় বছরে 1,40,000, তৃতীয় বছরে 2,40,000, চতুর্থ বছরে 1,60,000, ঠিক আছে? আর পঞ্চম বছরে নীল, ঠিক আছে তো? এবার বলছে দ্য কোম্পানি কনসিডার ডেপ্রিসিয়েশন আন্ডার স্ট্রেট লাইন মেথড, ঠিক আছে? কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করবে কোন মেথডে? স্ট্রেট লাইন মেথডে, ঠিক আছে? কোম্পানি ডেপ্রিসিয়েশন চার্জ করবে কোন মেথডে? স্ট্রেট লাইন মেথড বলেছে। ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড অফ দ্য মেশিন, ক্যালকুলেট পে ব্যাক পিরিয়ড অফ দ্য মেশিন, ঠিক আছে? আর ট্যাক্সের বলে 50%। তো চ অঙ্কটা স্টার্ট করি আমরা। এটা আমরা করছি কি 2024 সালে জেনারেলে এসেছিল এই অঙ্কটা, ঠিক আছে? আগের বছর। দেখ কালকে আমরা পে ব্যাক পিরিয়ড করিয়েছিলাম, সেখানে আমরা বলেছিলাম, সেখানে আমরা কি বলেছিলাম? পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ডে দুটো মেথড দুভাবে হয়। পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক পিরিয়ড কোন অঙ্কে তোমাকে ইকুয়াল সিএফএটি বলে দেবে, কোন অঙ্কে তোমাকে ইকুয়াল সিএফএটি বলে দেবে। তার মানে কোন অঙ্কে যে সিএফএটি বলবে প্রতি বছর সিএফএটি সমান থাকবে, প্রতি বছর সিএফএটি সমান থাকলে তাকে বলা হয় ইকুয়াল সিএফএটি। আবার কোন অঙ্কে সিএফএটি আনইকুয়াল থাকবে, আনইকুয়াল, অর্থাৎ কোন অঙ্কে সিএফএটি প্রতি বছর, কোন অঙ্কে সিএফএটি প্রতি বছর সমান থাকবে, আবার কোন অঙ্কে প্রতি বছর সিএফএটি আনইকুয়াল থাকবে। তো ইকুয়াল থাকলে একরকম রুল, আর আনইকুয়াল থাকলে একরকম রুল। এবার দেখি এই অঙ্কে সিএফএটি ইকুয়াল আছে না আনইকুয়াল আছে। দেখ সিএফএটি যদি প্রতি বছর আলাদা আলাদা, এই অঙ্কে আমাকে কি বলেছে? পিবিটি। কি বলেছে অঙ্কে? পিবিটি মানে প্রফিট। তা এই অঙ্কে প্রফিট কি দিয়ে প্রতি বছর? দেখ ডিফারেন্ট আছে না প্রতি বছর প্রফিট? প্রতি বছর প্রফিট ডিফারেন্ট আছে। তার মানে এই অঙ্কটা আনইকুয়াল সিএফএটির অঙ্ক। প্রফিট যদি আলাদা আলাদা থাকে তখন তাকে বলে আনইকুয়াল সিএফএটির অঙ্ক। তাহলে কি করে করতে হবে অঙ্কটা? দেখ শেখাচ্ছি।
প্রথমে লিখতে হবে তোকে কি বের করতে বলছে পরে লিখছি। প্রথমে লেখ ইয়ার, ইয়ারের একটা ঘর করবি। ইয়ার ক বছরের অঙ্ক দিয়েছে? 5 বছর। তাহলে লেখ 5টা বছর, লেখ 1 2 3 4 5। আমাকে অঙ্কে কি বলেছে? পিবিটি বলেছে। দেখ ভালো করে পড়, কোশ্চেনে প্রথম লাইনে পিবিটি বলেছিল। পিবিটি পিবিটি কত বলেছিল? দেখ দেখে দেখে লেখ। 60 1,40,000 60,000 1,40,000 2,40,000 1,60,000 আর নীল, এই বলেছিল পিবিটি। ঠিক আছে, আমরা শিখেছি, আমরা লিভারেজ করেছি না? লিভারেজ করতে কি তো শিখেছিস? পিবিটি থেকে আমরা কি বাদ দিতাম? ট্যাক্স। পিবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হতো? পিএটি। ঠিক আছে, পিএটি। আর একটা কথা, পে ব্যাক পিরিয়ড করতে গেলে কি লাগে? সিএফএটি লাগে। পে ব্যাক পিরিয়ড করতে গেলে সিএফএটি লাগে। আর প্যাটের সাথে যদি ডেপ্রিসিয়েশন যোগ করো তখন তাকে বলে সিএফএটি। প্যাটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে তাকে সিএফএটি। তাহলে পিবিটি হয়ে গেল। এবার একটা ট্যাক্সের ঘর কর। ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল অঙ্কে? ট্যাক্স পর কোশ্চেনের ট্যাক্স কত পার্সেন্ট বলেছিল? 50%। 50%। 60,000 এর 50% করলে 30,000। এটা হবে 70,000। এটা হবে 1,20,000। এটা হবে 80,000। আর এখানে তো কিছুই হবে না, প্রফিট তো নাই কিছু। প্রফিট না থাকলে ট্যাক্স অ্যারেঞ্জ করে। তারপর কি বললাম? পিবিটি থেকে ট্যাক্স বাদ দিলে কি হয়? পিএটি। এরপরের ঘর কর, পিএটির ঘর কর। পিএটি ওই একই হবে, বাদ দিলে এটাই বেরোবে। 30,000 70,000 1,20,000 80,000। এটা নীলই হবে। ঠিক আছে তো? এবার কি করব? এই জায়গাটা দরকার নেই, মুছে দিই। এবার কি করব? প্যাটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে সিএফএটি হয়। একটা ঘর কর ডেপ্রিসিয়েশন। এবার ডেপ্রিসিয়েশন করার জন্য আমাদের কাছে দুটো মেথড আছে, একটা স্ট্রেট লাইন হয়, একটা ডিমিনিশিং হয়। তোকে অঙ্ক পড়ে দেখতে হবে এখানে কোন মেথড করতে বলেছে, স্ট্রেট লাইন করতে বলেছে নাকি ডিমিনিশিং করতে বলেছে। তো এই অঙ্কটা আমরা পড়ে দেখলাম আমাকে স্ট্রেট লাইন করতে বলেছে। স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইন, তাহলে স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন বের করার নিয়মটা কি? আমি এখানে ছোট করে লিখে দিচ্ছি, কস্ট বাই লাইফ। কি বললাম? কস্ট বাই লাইফ। কস্ট বাই লাইফ। তা মেশিনের কস্ট কত? স্যার 4 লাখ টাকা। আর লাইফ কত? 5 বছর। তাহলে ডেপ্রিসিয়েশন কত হলো? 4 লাখ বাই 5 ইকুয়াল টু 80,000 ডেপ্রিসিয়েশন। অর্থাৎ স্ট্রেট লাইনে ডেপ্রিসিয়েশন কি হয়? প্রতি বছর ডেপ্রিসিয়েশন সমান হয়। অর্থাৎ প্রতি বছর ডেপ্রিসিয়েশন 80,000 টাকা করে বসিয়ে যাবে। বসিয়ে দে 80,000 টাকা করে বসিয়ে দে। প্রতি বছর বসাবি 80,000 টাকা করে। ইভেন লাস্টের ঘরেও বসাবি তুই 80,000 টাকা। ঠিক আছে, হয়ে গেল। প্যাট হয়ে গেল, ডেপ্রিসিয়েশন হয়ে গেল। এবার সিএফএটি এর ঘর করবো। লিখেই দিয়েছি আগে, প্যাটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করলে হয় সিএফএটি। তাহলে 30 এর সাথে 80 যোগ করলে কত হবে? 1,10,000। 70 আর 80 1.5 লাখ। 1,20,000 আর 80 2 লাখ। 80 আর 80 1,60,000। আর এটা 80,000 হয়ে গেল। এবং লাস্টের একটা ঘর করতে হবে, তাহলে অঙ্কটা শেষ হবে। সেটা কি? কিউমিউলেটিভ সিএফএটি। কি হয়? কিউমিউলেটিভ সিএফএটি। কি লিখলাম? কিউমিউলেটিভ সিএফএটি। ঠিক আছে তো? তাহলে কি করে করব? প্রথম ঘরে সিএফএটি 1,10,000 ছিল, 1,10,000ই হবে। এবার দেখ কি হয় জানিস? শিখে নে ভালো করে তোরা। 1,10,000, এবার দেখ এখানে 1,10,000 ছিল আর এখানে 1,50,000 ছিল। এই দুটো কি করবো? যোগ করবো। কিউমিউলেটিভ যোগ করে করে এগোবো। তাহলে 1,10,000 ছিল, এখানে দেখি যে 1,10,000 এর সাথে আমরা 1,50,000 যোগ করবো। বুঝতে পারলি তো? 1,10,000 সাথে কত যোগ করবো? 1,50,000। তাহলে যোগ করলে 2,60,000 হচ্ছে। তারপর এই যে 2,60,000 বেরিয়ে গেল, তার সাথে আবার পরেরটা কত ছিল? 2 লাখ। বুঝতে পারছি? 2,60,000 এর সাথে এই 2 লাখ টাকা যোগ করবো। কত হচ্ছে? দেখ 4,60,000। আবার এই 4,60,000 এর সাথে এই 1,60,000 যোগ করবো। কত হচ্ছে? 4,60,000 আর 1 লাখ 5,60,000 6,20,000। 6,20,000। আবার এই 6,20,000 সাথে 80,000 যোগ করবো। কত হচ্ছে? 7 লাখ। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা কি হলো? বোঝা গেল ব্যাপারটা কিভাবে হলো? তার মানে তোকে কোশ্চেন করে দেখতে হবে কোন মেথড, ক্যাপিটাল বায়োটিং এর মেথড আছে, কোন মেথড? পে ব্যাক পিরিয়ড করতে বলেছে। পে ব্যাক পিরিয়ডে অঙ্ক করতে বলছে। এবার পে ব্যাক পিরিয়ড করার জন্য পে ব্যাক পিরিয়ড দু রকমের হয়। কোন কোন অঙ্কে ইকুয়াল সিএফএটি থাকে, কোন অঙ্কে আনইকুয়াল সিএফএটি থাকে। পরীক্ষায় আসার চান্স 99% চান্স থাকে আনইকুয়াল আসার। আনইকুয়াল খুব একটা আসে না, আনইকুয়ালই আসার চান্স। এটা আনইকুয়ালের অঙ্ক দিয়েছে। তা আমাকে যদি সিএফএটি দিয়ে যায়, মেনলি পে ব্যাক পিরিয়ড করতে গেলে সিএফএটি লাগে, কিন্তু অঙ্কে সিএফএটি বলে দেয়, তো অঙ্কে পিবিটি বলেছে। তো পিবিটি থেকে তোকে সিএফএটি বের করতে, আগে কিন্তু আমি বলেছিলাম দিদি লেখা ছিল পিবিটি থেকে সিএফএটি বের করতে হবে। যদি সিএফএটি দিতে হলে বের করতে হবে কেন? আমার দরকার পে ব্যাক পিরিয়ড করতে গেলে এটাই দরকার। পে ব্যাক পিরিয়ড করতে গেলে আমার এটাই দরকার। আর এটা বলেনি বলে বের করলাম।
ঠিক আছে, সিএফএটি তাহলে বের করে ফেললাম। এবার সিএফএটি দিয়ে পেব্যাক পিরিয়ড বেরোবে না, সিএফএটি থেকে কিউমুলেটিভ সিএফএটি বের করতে হবে, তারপর পেব্যাক পিরিয়ড বেরোবে। আচ্ছা বল, আমার ইনভেস্টমেন্ট কত ছিল, আমি প্রজেক্টে কত টাকা ইনভেস্টমেন্ট করেছিলাম? 4 লাখ টাকা। আমার ইনভেস্ট কত ছিল প্রজেক্টে? 4 লাখ টাকা। এবার প্রত্যেকে কিউমুলেটিভ সিএফএটি এর ঘরের দিকে তাকা, প্রত্যেকে কিউমুলেটিভ সিএফএটি এর ঘরের তাকা। এই ঘরের দিকে যখন তাকাবি 4 লাখ টাকা খরচ, এখানে 4 লাখ টাকা, 1,10,000 টাকা। দেখ প্রথমে 1,10,000, এটা আমি 1 বছরে 1,10,000 তুলতে পেরেছি। 2 বছরের শেষে গিয়ে তুই 2,60,000 তুলতে পেরেছিস। পেব্যাক পিরিয়ড মানে আমি যে 4 লাখ টাকা ইনভেস্ট করেছি এই টাকাটা কত বছরে তুলতে পারবো। আমি যে 4 লাখ টাকা ইনভেস্ট করেছি এই টাকাটা আমি কত বছরে তুলতে পারবো, এটাকে বলা হয় পেব্যাক পিরিয়ড। তার মানে আমি 2,60,000 টাকা তুলতে পারছি 2 বছরে। তারপর 4,60,000 আছে, তারপরে 4,60,000। তবে 4,60,000 টা ক বছরে তুলতে পারবো? এই 2 নম্বর বছর আমি বলতে পারি, এই যে 2 নম্বর বছর আর 3 নম্বর বছরের মধ্যেই তুলতে পারবো। তাহলে এই 2,60,000 আর এই 4,60,000, তাই তো? তাহলে আমি 4,60,000 তুলতে পারবো, মানে আমার টাকা তুলতে হবে কত? 4 লাখ টাকা তুলতে হবে। তা 4 লাখ টাকা কোথায় আছে? স্যার এই 2,60,000 আর 4,60,000 এর মধ্যে 4 লাখ টাকা আছে, একই না? কি রে বল, 4 লাখ টাকা কোথায় আছে? এই 2,60,000 আর 4,60,000 এর মধ্যেই 4 লাখ টাকা আছে। তার মানে আমি 4 লাখ টাকা তুলতে পারবো কোথায়? স্যার এই 2 নম্বর আর 3 নম্বর বছরের মাঝখানে, এখানে লিখলাম ছোট করে পিবি। ঠিক আছে? তাহলে লিখবো কি পেব্যাক পিরিয়ড, লিখবো পিবি। দেখ ভালো করে দেখ কি লিখছি, পিবি। নিয়মটা কি হয়, কিভাবে করতে হয় দেখ, এদিক তাকা ভালো করে দেখে নিবি আমি কিভাবে করছি। এই যে পিবি থেকে উপরেরটা, মাঝখানে কি আছে বল, মাঝখানে কি আছে? পিবি। মাঝখানে পিবি, তাই যে মাঝখানে যে আছে তার থেকে উপরটা মাইনাস কর। উপরে কি আছে? উপরে কি আছে? 2, 2টা মাইনাস কর, হয়ে গেল। তেমনি একই রকম ভাবে এইদিকে তাকা, এইদিকে তাকা, মাঝখানে কি আছে? 4 লাখ। মাঝখানে কি আছে? 4 লাখ। তার থেকে উপরে কি আছে? 4 লাখ থেকে উপরেরটা 2,60,000 মাইনাস কর। ঠিক আছে? এবার নিচে, নিচে কি হবে? এই যে নিচ মানে কি? এখানে হচ্ছে 3 থেকে 2 বাদ দেবো। কি করব? নিচ থেকে উপরটা বাদ দেবো। 3 মাইনাস 2। ঠিক আছে? আবার এখানে কি আছে? এখানে নিচে কি আছে বল? 4,60,000। 4,60,000 থেকে 2,60,000 বাদ দে। হয়ে গেল। বুঝতে পারলি ব্যাপারটা কিভাবে হলো? ইকুয়াল টু কর। তাহলে কি করব? পিবি মাইনাস 2, 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, লেখার দরকার নেই। তো 4 লাখ থেকে 2,60,000 বাদ দিলে কত হয়? 1,40,000 হচ্ছে দেখ। আর এটা হচ্ছে 2 লাখ। মাইনাস 2টা সাইড চেঞ্জ করলে প্লাস 2, প্লাস 1,60,000 কে 2 লাখ দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? 1,60,000 কে 2 লাখ ভাগ করলে 0.8। 1,40,000, 1,40,000 ডিভাইড বাই 2 লাখ, 0.7। তাহলে অ্যান্সার কত হলো? পেব্যাক পিরিয়ড এর অ্যান্সার হলো 2.7 ইয়ার্স। তার মানে এই যে আমি অঙ্কটা করেছি, তো দেখ এখানটা কি বলেছিল, কোশ্চেনটা পড়ছি, হ্যাঁ কোশ্চেনটা পড়ছি, কি বলেছিল? অনার্সে কিন্তু মানে কম্পালসারি থাকে অঙ্ক, হ্যাঁ অঙ্ক যদি না পারিস কস্ট অফ ক্যাপিটাল পুরো 10 নাম্বার একদম পুরো চলে যাবে, একদম পুরো 10 নাম্বার পুরো শেষ। কস্ট অফ ক্যাপিটাল পুরো কম্পালসারি অঙ্ক দেবে, 10 নাম্বার দেবে, একটা অঙ্ক দেবে, কোনো থিওরি অর্থ থাকবে না। ঠিক আছে? তো দেখ এখানে কি বলেছে, এটা জেনারেলে দিয়েছিল, তাই থিওরি দিয়েছিল, জেনারেলে দিয়েছিল না কোশ্চেন, তার জন্য থিওরি দিয়েছিল। কি দিয়েছিল থিওরি? একটা বলছে ট্রেড ক্রেডিট সম্পর্কে লেখো 5 নাম্বারের শর্ট নোটস, আর ডিবেঞ্চার লেখো, ডিবেঞ্চার। তো একদম সোজা কোশ্চেন দিয়েছিল থিওরি। অরে দিয়েছিল কি দেখ, অরে অঙ্কটা দিয়েছিল কস্ট অফ ক্যাপিটাল 21 সালের অঙ্ক। কি বলেছে? আ কোম্পানির শেয়ার কারেন্টলি কোটেড ইন দ্য মার্কেট, মানে মার্কেট প্রাইস বলেছে, মার্কেট প্রাইস বলেছে 20 টাকা, পেয়েছিস? মার্কেট প্রাইস বলেছে কত? 20 টাকা। মানে এটা ওই এমপি জিরোটা বলছে, এমপি জিরো 20 টাকা। এবার যদি কোম্পানি পে ডিভিডেন্ড 2 টাকা করে, কোম্পানি পে ডিভিডেন্ড 2 টাকা করে, মানে এটা ডি1 কত? 2 টাকা। বলছে দ্য ইনভেস্টর এক্সপেক্ট টু গ্রোথ রেট কত? 5%। 5% বলছে ক্যালকুলেট কস্ট অফ ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হবে। তো দেখ আমি এখানেই করি, চক করে শেষ হলো। কে ইকুয়াল টু ফর্মুলা কি হবে? টি1 বাই এমপি0 প্লাস জি, শেষ হলো। এক লাইনে অঙ্ক শেষ, এক লাইনে অঙ্ক শেষ হয়ে গেল। তো ডি1 কত করে হলো? 2, এমপি0 কত? 20, প্লাস জি কত? জি 5%, 0.05 করে দেখ। 15% মনে হচ্ছে অ্যান্সার দেখ।
15% অ্যান্সার দেখ প্রত্যেকে দেখ হয়ে গেল 15% দেখ এটা আগের বছর ছিল জেনারেলে 5 নাম্বার পেয়ে গেছে 5 মার্কস পেয়ে গেল দেখ একদম ইজি অঙ্ক কি ছিল না কিছু ছিল না অঙ্কটার মধ্যে ঠিক আছে ফর্মুলাটা বোঝা গেল কে ইকুয়াল টু d1 এবার যখন পরীক্ষায় আসবে না শুধু এইটুকু লিখলে তো হবে না তাকে লিখতে হবে d1 এর ফুল ফর্ম তারপর লিখতে হবে d1 মানে ডিভিডেন্ড পার শেয়ার এট দ্য এন্ড অফ কারেন্ট ইয়ার mp0 মানে লিখতে হবে মার্কেট প্রাইস পার শেয়ার এট দ্য বিগিনিং ঠিক আছে তো তারপর g মানে লিখতে হবে কি গ্রোথ রেট ইন আর্নিং এই কথাগুলো লিখতে হবে যেটা আমরা লেখা ঠিক আছে তো তাহলে এটা একটা পার্ট গেল সেকেন্ড পার্ট কি বলেছিল এইটুকু পার্ট করার জন্য 5 সেকেন্ড পার্ট বলেছিল বলছে দ্য মার্কেট প্রাইস পার শেয়ার মার্কেট করলি না করে নিলে না হ্যাঁ তা করবি না পরীক্ষায় এসে পরীক্ষায় করবি না মানে লিখে করে ফেল সেকেন্ড পার্টটা কর এখানে কি বলছে এটা হয়েছে কত করা 15% হলো এবার সেকেন্ড পার্টটা কি বলেছে গ্রোথ রেট যদি তোমার 7% হতো তাহলে তোমার মার্কেট প্রাইস কি চেঞ্জ হতো ভালো করে বুঝবি কিন্তু কোশ্চেন বুঝবি কোশ্চেনটা বোঝ ভালো করে বলছে তোকে কি বের করতে বলছে দা মার্কেট প্রাইস পার শেয়ার না আমাকে মার্কেট প্রাইস কার ঠিক আছে বলছে যে গ্রোথ রেট যদি 7% এটা আমি করে দেখাচ্ছি সেকেন্ড পার্টটা ওরা বলেছে মার্কেট প্রাইস আমাকে বলছে তুমি বের করে দাও ঠিক আছে বের করে দাও মানে এমপি জিরোটা বের করে দাও গ্রোথ রেট কত বলেছে 7% তাই তো মানে 0.07 ঠিক আছে তার মানে কি এবার প্রশ্ন স্যার বুঝতে পারলাম তো কিন্তু ডিভিডেন্ড কত টাকা হবে আরে যা ছিল আগে যা ছিল তাই হবে আমাকে চেঞ্জটা কি বলেছে চেঞ্জ হচ্ছে গ্রোথ বলেছে আর চেঞ্জ বলে তাহলে ডিভিডেন্ড আগে কত ছিল বল 2 টাকা তো 2 টাকাই হবে d1 2 টাকা ঠিক আছে আর কেই কত বেরিয়েছিল আগে বল কেই 15% এখন কিন্তু কেইটাকে তো 15% ধরে নিল না তো হবে না স্যার কেই কেন 15% ধরবো আরে তুমি একটা সিম্পলি ভাব তোকে যখন একটা ক্যালকুলেশন করতে বলেছে তো দুটোই তো আননোন হতে পারে না দুটো কি আননোন হতে পারে না তোকে যখন মার্কেট প্রাইস বার করতে বলে তার মানে কেই আগে যেটা ছিল সেটাকেই ধরতে হবে 15% কত 0.14 তাহলে ফর্মুলা কি কেই বের করার ফর্মুলা হচ্ছে d1 বাই mp0 ঠিক আছে প্লাস এই বড় হাতের জি বা ছোট হাতের জি লিখলাম কোনো অসুবিধা নেই 0.15 d1 2 বাই mp0 বের করতে হচ্ছে লিখলাম mp0 প্লাস জি কত স্যার ডি 0.07 আর দেখ একবারে করে দেয় 0.15 থেকে 0.07 বাদ দিলে কত হয় 0.08 ইকুয়াল টু 2 বাই mp0 বেশ হয়ে গেল তাহলে mp0 কত হবে 2 বাই 0.08 করে ফেল কত হচ্ছে 25 টাকা অ্যাকচুয়ালি এই অঙ্কটা পুরো কপি অঙ্ক দেখ আমি এখনই একটা বলবো আমার বই অঙ্কটা আছে আলাদা করে আগে বছর পরীক্ষা এসেছে একদম ইজি অঙ্ক দিয়েছে আগের বছর মানে দেখ এটা 5 5 10 কত করে লাগবে বলো বলতে মানে যদি তোর জানা থাকে ভালো করে খুব জোরে অঙ্ক 3.5 থেকে 4 মিনিট লাগাবে 3.5 হ্যাঁ 153 পেজে 6 নম্বর অঙ্কটা দেখ দেখ কেমন এসেছিল জেনারেলে যারা পড়ছিস তারা দেখে নে দেখ কেমন এসেছিল প্রথমে দিয়েছিল একটা থিওরি দিয়েছিল 2 নাম্বার বলছে হোয়াট ইজ কম্বাইন্ড লিভারেজ হোয়াট ইজ কম্বাইন্ড লিভারেজ থিওরি এখনো পর্যন্ত যা অঙ্ক করিস তার উপর বেস করে তুই লিখে দিতে পারিস তুই এক লাইন লিখলি কম্বাইন্ড লিভারেজ কাকে বলে তো কম্বাইন্ড লিভারেজ কি বিজনেসের কম্বাইন্ড রিস্ক তারপর আমি কি করেছি কম্বাইন্ড লিভারেজ ফর্মুলা দিয়েছি তুই সুন্দর করে ফর্মুলা দিয়ে দিলি স্যার ডিসিএল ইকুয়াল টু ডিওএল ইনটু ডিএফএল ঠিক আছে তো ডিসিএল ইকুয়াল ডিওএল ইনটু ডিএফএল ব্যাস হয়ে গেল নাম্বার পেয়ে গেলি 2 নাম্বারের জন্য একটা কে বলে এটা জানানোর জন্য 1 নাম্বার আর ফর্মুলার জন্য 1 নাম্বার 1 1 2 পেয়ে গেলি ইজি কোশ্চেন আচ্ছা এবার অঙ্কটা কেমন দিয়েছিল দেখি তো কেমন দিয়েছিল অঙ্কটা আমি আগের বছর জেনারেল কোশ্চেনে খেয়ালও করিনি আচ্ছা দেখছি তো অঙ্কটা কেমন দিয়েছিল অঙ্কটা দেখ এই অঙ্কটা আমার বইতে দেওয়া আছে এই অঙ্কটা সেম অঙ্ক আমি হোমওয়ার্ক দেবো এটা আজকে এটা আমি করাইনি রেখে দিয়েছি আজকে এটা করাবো বলে রেখে দিয়েছি এটা করাবো আর একদম সেম অঙ্ক ডেটা শুধু ফিগার চেঞ্জ করা আছে ওটা হোমওয়ার্ক দিয়ে দেবো ঠিক আছে তো তাও বলে দিচ্ছি খুব সম্ভবত 1 থেকে 30 এর মধ্যেই অঙ্কটা আছে দেখ শোন একদম সোজা অঙ্ক দিয়ে জেনারেলে সেল বলে দিয়েছে তোকে ফিক্স কস্ট বলে দিয়েছে তোকে ঠিক আছে তো বুঝতে পারছিস স্যার সেল বলেছে ফিক্স কস্ট বলেছে নেট ওয়ার্থ বলে দিয়েছে ঠিক আছে তো
ভেরিয়েবল কস্ট বলে, তাহলে তুই বুঝতে পারলি স্যার সেল থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে ইবিআইটি হয়ে গেল, আর ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিবি, সব বলে দিয়েছে। চ একটা করে লিখ, এরপর দেখে তো বোঝা যাবে না, লিখতে থাক, আগে ফরম্যাট সাজা। প্রথমে লিখ সেলস থেকে মাইনাস করবো কি ভেরিয়েবল কস্ট, হবে কি কন্ট্রিবিউশন, মাইনাস হবে কি ফিক্সড কস্ট, হবে কি প্রফিট মানে ইবিআইটি, ঠিক। এর থেকে মাইনাস করবো কি ইন্টারেস্ট অন লোন। আর একটা জিনিস তো খেয়াল করছিস, প্রতিটা অঙ্কে ফরম্যাট তো সেই ফরম্যাটে কোনো চেঞ্জ নেই। ইন্টারেস্ট অন লোন বাদ দিলে কি হবে ইবিটি। আচ্ছা কে বলবি রে সুমন, বলতো ট্যাক্স আছে অঙ্কে? ট্যাক্স আছে বলেছে? ট্যাক্স বলেনি, তাহলে অঙ্কটা এখানেই শেষ। জাস্ট ভ্যালু গুলো পুট কর, অঙ্ক শেষ করে দে। ঠিক আছে তো, তাহলে দেখি একটা করে ভ্যালু গুলো বসাই। হ্যাঁ, প্রত্যেকে দেখ, সেল বলেছিল 1,50,000, লে সেলস বলেছিল আমাদের কত 1,50,000, ঠিক আছে। এবার দেখ ভেরিয়েবল কস্ট কত বলেছিল পর, একদম নিচে বলেছিল না, এই দেখ 60% অফ সেল বলেছিল ভেরিয়েবল কস্ট, 60% অফ সেলস, তাহলে 1,50,000 60% করে দেখ কত হচ্ছে 90,000, 6,15,90, হ্যাঁ 90,000 হচ্ছে। ভেরিয়েবল কস্ট 90,000, তাহলে কন্ট্রিবিউশন কত হচ্ছে 60,000, কন্ট্রিবিউশন 60,000 হচ্ছে, ঠিক আছে। ফিক্সড কস্ট কত বলেছে 36, ফিক্সড কস্ট 36 বলেছে। দেখ অঙ্কটা কত ইজি ছিল রে, দেখ। ইবিআইটি কত হবে, ইবিআইটি বাদ দিলে হচ্ছে ইবিআইটি 24,000 টাকা, 24,000। এবার ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন আমাকে বল না, লোন কারো, ইন্টারেস্ট অন লোন মানে ইন্টারেস্ট কার উপর হয়, লোনের উপর হয়, বললি তো দিলাম ইন্টারেস্ট অন লোন মানে লোনের উপর ইন্টারেস্ট হবে। তাহলে আমার একটাই কোশ্চেন, তোরা যারা অনার্স এর স্টুডেন্ট, বুঝিস তো, জেনারেল তো বেকার অঙ্ক দিয়েছিল, তোরা অনার্স এর স্টুডেন্ট, তোরা এইটুক তো বলে দে, এই অঙ্কে আমাকে ছোট্ট কথা বলে ইন্টারেস্ট কত হবে, ছোট্ট কথা বলে দি ব্যাস। তোরা তো অনার্স এর স্টুডেন্ট, তোদের বলা উচিত, বল ইন্টারেস্ট কত হওয়া উচিত অনার্সে, এটা জেনারেলে দিয়েছিল অঙ্কটা, বল ইন্টারেস্ট কত হওয়া উচিত বল, বলতে পারবি কেউ? আমি তাও বলে দিলাম 10% বলেছিল, হ্যাঁ অঙ্কে 10% বলে দিয়েছিল ইন্টারেস্ট, কিন্তু আমার প্রশ্ন 10% বলেছিল, 3/4 into 10%. তো সেটা করে বল, আমি হয়তো বলতে হবে না, তুই করে বল ভ্যালুটা কত হবে। আচ্ছা তোরা যারা দেখছিস দেখ, প্রত্যেককে বলছি তোরা বল দেখি, এই অঙ্কে আমাকে অত বলতে হবে না, আমাকে বল ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে, ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে। ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে বল, কে বলতে পারি বল, অ্যামাউন্ট বললেই হবে। বলতে পারবি ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে, কে বলতে পারবি বল, কে বলতে পারবি, দেখ তোরা তো বলা উচিত, বল ভাব, চিন্তা ভাবনা কর, পারবি বলতে, সময় নষ্ট করবো না, কিছু করাতে হবে। ইন্টারেস্টের অ্যামাউন্টটা বলতে পারবে কেউ, ইন্টারেস্ট কত হবে এই অঙ্কে, 5,625 বললি না, 5,625 হবে না, বল ইন্টারেস্টের অ্যামাউন্টটা কেউ বলতে পারবি তোরা, না বলতে পারলে বলে দে, আমি বলে দিচ্ছি ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে, ইন্টারেস্টের অ্যামাউন্টটা কত হবে, আচ্ছা আমি করে দিচ্ছি। এই দেখ ওখানে একটা কথা বলেছে কোশ্চেনে দেখলাম, ডেপ, একটা কথা বলেছিল দেখ ডেপ, তার নিচে কি বলেছিল, ডেপ বাই ইকুইটি না, স্ল্যাশ দিয়েছিল, তো নর্মাল পারা উচিত, তো সিম্পল কোশ্চেন দিয়েছে, 12 এর লেভেলের জিনিস দিয়ে এই জায়গাটা পার্টিকুলার, ডেট বাই ইকুইটি কত বলেছে 3:1, মানে 3/1, ডেট ডিভাইডেড বাই ইকুইটি, ইকুইটি মানে নেটওয়ার্থ, আমি কতবার রেশিও করতে কিন্তু রোজ বললাম, মুখ ব্যথা হয়ে গেছে আমার, দেখ গলা বসে গেছে এত বারবার বলতে বলতে, ইকুইটি ইকুইটি, আরে নেটওয়ার্থ মানে ইকুইটি, তারপর নেটওয়ার্থ, শেয়ার হোল্ডার ফান্ড, প্রপ্রাইটার্স ফান্ড, ইকুইটি, আরে সব মানে তো একই জিনিস, কি অবস্থা, কোনার্সে পড়ছিস তোরা। দেখ কত হচ্ছে 75 লাখ, ঠিক আছে,
তাহলে ইকুইটি কত হলো এখানে 75 lakhs, ঠিক আছে, ইকুয়াল টু 3, ঠিক আছে তো। তাহলে ডেপ্ট কত হলো বল, গুণ কর এটা। 225, তারপর 5টা শূন্য হচ্ছে, এটা হলো ডেপ্ট, ঠিক আছে। এবার কি হবে, ইন্টারেস্ট অন ডেপ্ট হবে, ইন্টারেস্ট অন ডেপ্ট 22500, তারপর 3টে 0, এর উপর কত পার্সেন্ট বলেছে বল ইন্টারেস্ট, 10%, মানে একটা শূন্য কেটে দেয়। 22,50,000, 22,50,000। আচ্ছা দেখ এখানটায় না, মানে আমি বলে দিয়েছি ব্যাপারটা, দেখ তোরাও তো একটু ভাবতে পারিস, তোরাও ভাববি যে স্যার স্যার একটু শোন না, কথা শোন না, কথা বলিস না, শোন। ইবিআইটি তো 24 ছিল, কি হলো স্যার, ইবিআই তো 24 ছিল, কিন্তু ইন্টারেস্ট অন লোন 22,50,000 হলে কি করে হয়, তাই না? অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখ, কোশ্চেনটা কি ছিল, যে কোশ্চেনটা সেট করেছিল এখানটা একটু সমস্যা ছিল, কোশ্চেন একটু গন্ডগোল ছিল। কি গন্ডগোল ছিল আমি বলেছি, তোরা ভাবিস না হাসাহাসি করার কিছু নেই যে আমি ঠিক বলেছিলাম অ্যান্সার, না তোরা ঠিক বলিসনি। ব্যাপারটা শোন, কোশ্চেনটাই দেখ কি বলেছে, এখানে কোশ্চেনটা এখানে শেষ, এখানে কোশ্চেন শেষ, তারপরে এখান থেকে আরেকটা কোশ্চেন আরম্ভ হয়েছে। ওরা তোকে কি কি বের করতে বলেছে দেখ, ওরা তোকে অপারেটিং লিভারেজ বের করতে বলেছে আর একটা ফিনান্সিয়াল লিভারেজ বের করতে বলেছে। অ্যাকচুয়ালি এখানটায় ওর লেখা উচিত ছিল এটা এইটুকু হচ্ছে 1 নম্বরের জন্য, এইটুকু হচ্ছে 1 নম্বরের জন্য, ঠিক আছে, এইটুকু 1 নম্বরের জন্য। এই যে এইটুকুর উপর বেস করে তোর অপারেটিং লিভারেজ বেরিয়ে যাবে, বুঝতে পারছো? আমি তাই জন্য কোশ্চেন করতে গিয়ে ভাবছিলাম বারবার, আচ্ছা অপারেটিং লিভারেজ বের করলাম, ইবিআইটি বের করলাম না আমরা তো ইবিআইটি 24 বের করলাম, ওরা আবার ইবিআইটি বলেছে কেন, দেখ লাস্টে ইবিআইটি বলে দেখ, আরে এই তো অপারেটিং প্রফিট আরেকটা নাম তো ইবিআইটি, আবার ইবিআইটি বলেছে কেন? এবার মাথায় রাখলো ব্যাপারটা যে এটা সেকেন্ড কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেন, ঠিক আছে তো। মানে এই যে এই সেকেন্ড পার্ট, এটা সেকেন্ড পার্টের সঙ্গে ফার্স্ট পার্টের কোনো মিল নেই কিন্তু, কি বললাম বোঝাতে পারলাম? সেকেন্ড পার্টের সাথে ফার্স্ট পার্টের কোনো মিল নেই, তার মানে আমরা এই 24,000 টাকাতেই অঙ্ক শেষ হয়ে গেল, ঠিক আছে। আগে থাকতে কিছু কাটবি না, যেখানে কাটতে বলো সেখানে কাটবি, হ্যাঁ, কেটে পেজ নষ্ট করবি না। কত অব্দি হলো, ইবিআইটি 24,000 অব্দি হবে, হ্যাঁ, ইবিআইটির নিচে যে 2 লাইন লিখেছিলাম ওইটুক কাটবি, ইবিআইটি 24,000 অব্দি হবে। আমি এক্ষুনি তোকে দেখিয়ে দিচ্ছি অঙ্কটা, এই অঙ্কটা তোর বইতে আছে, এই অঙ্কটা বইতে আছে, বইতে কোশ্চেনটা অরিজিনাল তৈরি করা আছে, ঠিক আছে তো। বইতে এরকম দুটো পার্ট দিয়েছি জানিস, এ আমি বল বইতে কেমন কোশ্চেন সেট করেছি আমি লিখেছি এটা এ, এই যে আমি এইটুক পোর্শন লিখেছি এ, এইটুক লিখে বলেছি এখান থেকে তুমি অপারেটিং বের করে দাও, তারপরে এটা লিখেছি বি, লিখে বলেছি তুমি এখান থেকে ফিনান্সিয়াল লিভারেজ বের করো। বুঝতে পারলি কি বললাম? আমি দেখাচ্ছি এখন দেখলে বুঝিয়ে, ঠিক আছে তো। তো দেখ এত অব্দি হইলো, এইটা কোশ্চেন আগে বলছি একটু গন্ডগোল ছিল, আমাকে দেখে না একটু গন্ডগোল হয়ে গেছে লেখা, ঠিক আছে তো। তো ইবিআইটি কত 24,000, আর এটা অনেকে ভুল ভাবে সব কি কোশ্চেন ভুল আছে মানে ফুল মার্কস দিলে, ভুল কথা, যারা বলে ভুল কথা বলে, কখনো ফুল মার্কস দেয় না, ঠিক আছে তো, কখনো ফুল মার্কস দেয় না, বেকার কথা। আচ্ছা শোন, ইবিআইটি 24,000 হয়ে গেল, এখানে ডিওএল বের করে দে, অঙ্ক শেষ হয়ে গেল। ডিওএল ফর্মুলা কি, কন্ট্রিবিউশন বাই এবিট, কন্ট্রিবিউশন বাই এবিট। তো কন্ট্রিবিউশন কত 60,000, আর এবিট কত 24,000, করে দেয়, করে দেয় 2.5, ডিওএল হয়ে গেল, ঠিক, ডিওএল হয়ে গেল তোর প্রত্যেকে ডিওএল হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি বুঝবো না, এখানে কোনো ভুল করিনি, এখানে পুরো পারফেক্ট হয়ে গেছে অঙ্ক, এটা পুরো পারফেক্ট, এখানে কোনো ভুল নেই, এটা কোনো মোছার দরকার নেই, এটা পুরো ঠিক আছে, কোনো কাটাকাটি করতে হবে না। তোকে কি বের করতে বলেছে বল, কি বের করতে বলেছে, ডিগ্রি অফ ফাইনান্সিয়াল লিভারেজ, ডিএফএল। বল কে বলতে পারবি ডিএফএল বের করার ফর্মুলা কি, ডিএফএল বের করার ফর্মুলা কি, হ্যাঁ, এবিট বাই ইবিটি, তাই তো। তাহলে ও বললো এবিট বাই ইবিটি, তাহলে উপরে লিখলাম এবিট, নিচে কি হবে ইবিটি। দেখ আমি ইবিটি না লিখে যদি এটা লিখি, কোনো ভুল লিখছি বল, ইবিআইটি মাইনাস আই, কোনো কি ভুল লিখলাম, কোনো ভুল লিখিনি। ইবিআইটি মানে কি অপারেটিং প্রফিট, অপারেটিং প্রফিটকে তো ইবিআইটি বলে, তো অপারেটিং প্রফিট অঙ্কে কত বলেছে 60 লাখ, লিখে দে 60 লাখ টাকা, ডিভাইডেড বাই ইবিআইটি 60 লাখ, মাইনাস ইন্টারেস্ট কত ছিল
22,50,000 ব্যাস শেষ। হ্যাঁ এটা শুনলো, হ্যাঁ আরে এই দেখ 75 লাখ টাকা 3 গুণ করে এত টাকা হয়ে গেল, এটা হলো লোন, লোনের উপর 10% করলাম, সব করে দিচ্ছি, দেখ 1.6 অ্যান্সার বেরোচ্ছে, শেষ হয়ে গেল। এই অঙ্কটা আগের বারে পরীক্ষা 8 নম্বর অঙ্ক কোনো কি বলেছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ সৃজন লিমিটেড, কি নাম বলে, সৃজন লিমিটেড, a manufacturing concern, you are required to determine its working capital requirement। আমাকে কি বের করতে বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বের করতে বলেছে। এখানে বলেছে অ্যানুয়াল এক্সপেক্টেড সেল, সেলটা টাকায় বলেছে, আগের দিনের অঙ্কগুলো বলে দিয়েছিল ইউনিট বলেছিল, তো এখানে কোশ্চেনে কি বলেছে, সেল বলে দিয়েছে, সেল 1 বছরের সেল বলে দিয়েছে এত টাকা। আচ্ছা কম্পোনেন্ট বলেছে কি, কম্পোনেন্ট অফ সেল 60% ম্যাটেরিয়ালে খরচা হচ্ছে, যত টাকা সেল তার 60% ম্যাটেরিয়াল, লেবার 10%, এক্সপেন্স মানে ওভারহেড 5% আর 25% প্রফিট, টোটাল দেখ 100% হয়েছে, 60 10 70 5 75 আর 25 100, হ্যাঁ হয়েছে। টাইম ল্যাগ মানে দেরি করো, টাইম ল্যাগ মানে দেরি করা, দেরি করে পেমেন্ট হয়েছে, ঠিক আছে। র ম্যাটেরিয়াল ইন স্টোর 1 মান্থ, তো এটা কি বলতে যে টাইম ল্যাগ গুলো বলে দিয়েছে, র ম্যাটেরিয়াল ইন স্টোর 1 মান্থ মানে গোডাউনে 1 মাস ম্যাটেরিয়াল মজুত করে রাখা হয়েছে। আচ্ছা প্রসেসিং পিরিয়ড মানে প্রসেসিং করতে 2 মাস সময় লাগবে, ফিনিশ গুডস 3 মাস মানে শপে 3 মাসের মাল মজুত পড়ে আছে, ক্রেডিট অ্যালাউড টু ডেটার্স, ঠিক আছে, ডেটার্স কে আমরা 6 মাস সময় দিই, মানে ডেটার্স এর কাছ থেকে আমরা 6 সপ্তাহ পর টাকা পাবো। ক্রেডিট অ্যালাউড ফর ক্রেডিটার্স, ক্রেডিটার্সরা আমাদের কতদিনের ধার দিচ্ছে, 2.5 মাসে। ল্যাগিং পেমেন্ট অফ লেবার আর লেবার এক্সপেন্সেস, দেরি করে পেমেন্ট হবে, ঠিক আছে। আউটস্ট্যান্ডিং লেবার আর ওয়েজেস আর আউটস্ট্যান্ডিং ওভারহেড 2 উইকস। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশে কত টাকা আছে, 35,000, ঠিক আছে, ক্যাশে এই টাকাটা মেনটেন করতে হবে। দ্য কোম্পানি ক্যান অ্যারেঞ্জ ব্যাংক ওভারড্রাফট 4 লাখ টাকা, ঠিক আছে। আচ্ছা অ্যাজিউম দ্যাট প্রোডাকশন ইজ ক্যারিড অন ইভেনলি থ্রু আউট দ্য ইয়ার অ্যান্ড এক্সপেন্স অ্যাক্রোস সিমিলারলি, আগের দিন বলেছিলাম এই যে ইভেনলি যদি বলে দেয়, ইভেনলি যদি বলে দেয় তাহলে কি করতে হবে, আমি বলেছিলাম যদি কোশ্চেন ইভেনলি বলে দেয় তাহলে অঙ্কে প্রসেসিং পিরিয়ড যা বলে দেবে, প্রসেসিং পিরিয়ড যা বলে দেবে ওয়েজেস আর ওভারহেড তার হাফ হয়ে যাবে। তাহলে এখানে প্রসেসিং পিরিয়ড কত বলেছে, প্রসেসিং পিরিয়ড দুই মাস বলেছে, 2 মাস, তাই তো, তাহলে ওয়েজেসে 1 মাস হবে আর ওভারহেডে 1 মাস হবে। এবার সব মোটামুটি বোঝা গেল কোশ্চেনটা পড়ে, এবার অঙ্কটা স্টার্ট করবো আমরা। এবার আমি আগের দিন যখন করেছিলাম, আগের দিন বলেছিলাম প্রথমেই যখন অঙ্ক স্টার্ট করবো, আচ্ছা প্রথমে ফরম্যাট ঢুকে নেই, ফরম্যাট তো একই ফরম্যাট হবে, ফরম্যাট ঢুকে নেই, ফরম্যাট প্রকার ফরম্যাট, ওয়ার্কিং ক্যাপিটাল যে ফরম্যাট শিখিয়েছিলাম সেম ফরম্যাট হবে, ফরম্যাট এখন চেঞ্জ হবে, ফরম্যাট সেম হবে, তো ফরম্যাটটা আমরা তো থাকি। তাহলে উপরে লিখবো কি, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, দাগ কাট। এখানে লিখো পার্টিকুলার্স, এখানে লিখবো হচ্ছে তোমার কস্ট পার, আমরা মানতে অঙ্ক করবো তাই লিখলাম কস্ট পার মান। এখানে লিখবো পিরিয়ড, ব্র্যাকেটে লিখবো মান্থ, এখানে লিখবো অ্যামাউন্ট রুপিস, রুপিস।
এখানে এ দিয়ে লেখে কারেন্ট অ্যাসেটস, কেন ওয়ার্কিং ক্যাপিটাল আমরা জানি কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। এর আন্ডারে নাম্বার 1 দিয়ে লেখ স্টক ইন ট্রেড। এ স্টক 3 নম্বর স্টক আর র ম্যাটেরিয়াল ওয়ার্ক ইন প্রোগ্রেস আর কি বলেছিলাম ফিনিশ গুডস, এখানে লেখ র ম্যাটেরিয়ালস। বি দিয়ে লেখ ওয়ার্ক ইন প্রোগ্রেস। ঠিক আছে, সি দিয়ে লেখ, আচ্ছা সি তো লিখবো পরে। এই ওয়ার্ক ইন প্রোগ্রেসের আন্ডারে 3টে পার্ট, ঠিক আছে 3টে পার্ট কি কি হবে, একটা র ম্যাটেরিয়াল, একটা ওয়েজেস, একটা ওভার, লিখতে থাক। র ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড। সি দিয়ে লেখ ফিনিশ গুডস। র ম্যাটেরিয়াল, ওয়েজেস আর ওভারহেড। এবার 1 হলো 2 দিয়ে লেখ, 2 দিয়ে কি লিখবো ডেটার্স। না আমি কি বললাম কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট মানে 3টে আইটেম নিবি, স্টক, ডেটার্স, একটা ক্যাশ। ডেটার্স লিখবো, ডেটার্সের আবার 3টে পার্ট লিখবো, র ম্যাটেরিয়াল, লিখবো ওয়েজেস, লিখবো ওভারহেড, ঠিক আছে। তবে আমি আগের দিন বলেছিলাম ডেটার্সটাকে কেউ সেল ভ্যালুতে কনসিডার করতে পারে, আবার কেউ কস্ট ভ্যালুতে কনসিডার করতে পারে, ঠিক আছে। আমি যদি ডেটার্সকে সেল ভ্যালুতে কনসিডার করি তাহলে আর যদি কস্ট ভ্যালুতে কনসিডার করি তাহলে শুধুমাত্র কস্ট এই ওভারহেড লিখব। ঠিক আছে, তো ডিপেন্ড করবে কি করছি, ঠিক আছে। আমি আবার বলছি ম্যানেজমেন্টের ডিসিশন থাকে তুমি ডেটার্সটাকে কিসে করবে, কস্টে করবে নাকি সেলে করবে, ঠিক আছে। ম্যানেজমেন্ট যা ডিসিশন নেবে সেটা দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে আমি মনে করছি সেল সেল ভ্যালুতে করবো, তাহলে সেল ভ্যালুতে করলে প্রফিট লিখতে হবে। 3 নম্বর দিয়ে লিখবো কি এক্সপেক্টেড ক্যাশ। হয়ে গেল, এতটার মধ্যে কারেন্ট অ্যাসেট টোটাল হয়ে যাবে। বি দিয়ে লিখ কারেন্ট লাইবিলিটিস। তিনটে পয়েন্ট লিখতে বলেছিলাম, ক্রেডিটার্স ফর র ম্যাটেরিয়াল, ক্রেডিটার্স ফর র ম্যাটেরিয়াল, ক্রেডিটার্স ফর ওয়েজেস আর লিখবে ক্রেডিটার্স ফর ওভারহেড। Creditors for raw material, creditors for wages, creditors for overhead. হয়ে গেল। পিরিয়ড বলতে গেলে র মেটেরিয়াল স্টোরে কত দিনের র মেটেরিয়াল বলে যাচ্ছি 1 মাস। তা আমি মনে করছি অঙ্কটা মাসে করবো, ঠিক আছে, মাসে করবো, মাসেও করতে পারি, সপ্তাহেও করতে পারি, কোনো ম্যাটার করে না, ঠিক আছে। কত বলেছি র মেটেরিয়াল স্টোর 1 মান্থ, তাহলে এখানে পিরিয়ডে লিখবো 1। প্রসেসিং পিরিয়ড কত বলেছিল আমাকে, প্রসেসিং পিরিয়ড 2, প্রসেসিং পিরিয়ড 2 বলেছিল, তাহলে এখানে লিখবো র মেটেরিয়াল লিখবো 2।
অঙ্কে প্রসেসিং পিরিয়ড যা বলে ওই যে তার ওপরে তার হাফ হয়ে যায় বলেছিলাম। প্রসেসিং পিরিয়ড কি বলেছিল দেখ, অঙ্কে প্রসেসিং পিরিয়ড স্যার মাসে বলেছিল, এটা 2, তাহলে এখানে হবে 1 1 1 1। ফিনিশ গুডস এর পিরিয়ড কত হয়ে যাবে, ফিনিশ গুডস 3 মাস, 3 মাস গেলে 3, সব কটায় 3 লেখ, 3 3 ডেটার্স এর পিরিয়ড কত বলেছিল, 6 সপ্তাহ, 6 সপ্তাহ মানে ক মাস, 1.5 মাস, 1.5 মাস। 1.5 1.5 1.5 1.5। আর কি বলেছিল, ক্যাশের সম্পর্কে, ক্যাশ সম্পর্কে কোনো টাকা পয়সা বলেছিল, ক্যাশ, হ্যাঁ দেখ বলেছিল ক্যাশে কত লিখবো, 35,000, ক্যাশে লেখ 35,000, ক্যাশে 35,000 লিখেছে। এবার কেইটার্স ফর র ম্যাটেরিয়াল, যাদের থেকে আমরা ধারে মাল কিনবো তারা আমাকে কতদিনের টাইম লিমিট দিয়েছে, টাইম পিরিয়ড কতদিন দিয়েছে দেখ, কেইটার্স, হ্যাঁ কেইট অ্যালন বাই কেইটার্স 2.5 মাস বলছে, 2.5 মাস, তাহলে এখানে 2.5। আর কেইটার্স ফর ওয়েজেস আর ওভারহেড, কেইটার্স ফর ওয়েজেস বলে দেখ, কেইটার্স ফর ওয়েজেস আর ওভারহেড 2 উইক বলেছে, 2 উইক বলেছে, 2 উইক, তো 2 উইক মানে কি লিখবো, হাফ মাসই করবে, 2 উইক মানে হাফ মাস করবে। হাফ মাস 0.5 0.5 ব্যাস, এতই তো মনে হলো। অঙ্কটা তোকে এইভাবে ওয়ার্কিংস করতে হয় ছোট্ট করে, কি লিখবো ওয়ার্কিংসে, এলিমেন্ট অফ কস্ট পার মান্থ, এটা শিখেছিলাম, এলিমেন্ট অফ কস্ট পার। দেখলি এলিমেন্ট অফ কস্ট পার, ছোট্ট একটা দাগ কাট। প্রথমে লিখবো কি বলতো, প্রথমে লিখবো হচ্ছে তোর র ম্যাটেরিয়াল, মানে কস্ট শিট করছো, ছোট কস্ট শিট, ঠিক আছে, ছোট কস্ট শিট লিখো র ম্যাটেরিয়াল। এখানে র ম্যাটেরিয়াল কত টাকা বলেছিল দেখ, পর কোশ্চেন পর র ম্যাটেরিয়াল কত বলেছিল, বলেছিল 60%, কার উপর 60%, সেলের উপর, সেলের উপর 60%, সেলের উপর 60%, দেখ কি করলাম। তার আগে এখানটা করে দে, নিচের লাইন করে দে, আমি যেহেতু মাসে করছি তাই লিখবো মান্থলি সেলস, কত বলেছিল সেল 4,80,000, দেখতো কত বলেছিল, তারা সেল কত বলেছিল, সেল বলেছিল 8,40,000, আর মান্থলি করলে 12 দিয়ে ভাগ, 70,000 টাকা সেলস, তাহলে এটাকে টাকা 70,000 কিন্তু টাকা বেরোলো, টাকা এক মানে সেল 70,000, র মেটেরিয়াল কত বলেছি, সেলের উপর কত পার্সেন্ট, 60%, 70,000 60%। ম্যাটেরিয়াল লেবার কত হয়, 10%, লেবার 10%, লেবার কত ছিল দেখ, লেবার 10%, কার উপর 10%, সেলের উপর, সেল ছিল 70,000 টাকা, 10% 7,000 টাকা। লেবার পর কি বলছে, এক্সপেন্সেস 5%, এক্সপেন্সেস 5%, লাইক এক্সপেন্সেস 5%, 70,000 উপর 5% করলে কত হচ্ছে, 5,35, 3,000 পার্সেন্ট। পিয়ার মানে 49 শক্তি 52,500, টোটাল হলো কত, 52,500, এটাকে বলে টোটাল কস্ট। এসে প্রফিট যোগ কর, বেরিয়ে যাবে সেলস, তবে 60 আর 10 70 আর 5 75 হলো, 75 হলো কত, 25%, তাহলে ওই একই 70,000 এর ওপর কত পার্সেন্ট বললো, 25% লেখ, প্রফিট 25% সেলের উপর।
পরে বেরিয়ে গেল সেলস। ঠিক আছে, কস্টিং হয়ে গেল। এবার কি করবো, র মেটেরিয়াল কত বেরিয়েছিল প্রতি মান্থ। আচ্ছা আমি এটা উইকলি লিখলাম, দেখ এলিমেন্ট অফ কস্ট পার উইকলি লিখলাম, মান্থে করছি, আমি মান্থে করছি, ঠিক আছে উইকটাকে মান্থ করে দে, আমি তো মান্থে করছি অঙ্কটা। তাহলে র মেটেরিয়াল কত 42, যেখানে এখানে র মেটেরিয়াল সেখানে 42 বসিয়ে দে, যেখানে র মেটেরিয়াল সেখানে 42 বসিয়ে দে। দেখি জেনারেল অঙ্কটা ছিল কত সোজা না, একদম নর্মাল অঙ্ক দেয়, একদম নর্মাল অঙ্ক দিয়েছিল, কিছু নেই অঙ্কর মধ্যে কিছু ছিল না। আর এরকম এবছর আসে, এরকম অঙ্কই আসে এবছর, এরকমই অঙ্ক আসে, ঠিক আছে তো 42,000। আচ্ছা র মেটেরিয়াল হয়ে গেল। এবার দেখ ওয়েজেস কত, আচ্ছা ওয়েজেস তো বের করলাম আমরা, বল ওয়েজেস বের করলাম না, ওয়েজেস কত বের করলাম, দেখতে ওয়েজেস 7,000 টাকা, যেখানে যেখানে ওয়েজেস সেখানে 7,000 টাকা বসাই, 7,000 টাকা ওয়েজেস এখানে বসালাম, এখানে 7,000 টাকা বসালাম, এখানে 7 বসালাম, আর নিচে ওয়েজেস ক্যারেক্টার্স ফর ওয়েজেস এখানেও 7,000 টাকা বসাই। ওভারহেড বাই গেল 3,500, যেখানে যেখানে ওভারহেড সেখানে সেখানে 3,500 বসাই, ওভারহেড যেখানে যেখানে সেখানে সেখানে 3,500 বসাই, ওভারহেড বলতে এক্সপেন্স কে বোঝায়। এই দেখ এখানে 3,500, এখানে 3,500, যেখানে যেখানে ওভারহেড সেখানে 3,500 বসালাম, এখানে তো ওভারহেড আছে 3,500 বসিয়ে। নেক্সট এবার প্রফিট, প্রফিট এক জায়গায় ছিল, প্রফিট কোথায় বসে, ডেটার্সে বসে, তাহলে দেখ প্রফিট কত দিলাম কে, প্রফিট কত দিলাম কে 17,500, ডেটার্সে লিখে দেন, এই যে এখানে প্রফিট 17,500, শেষ গুণ করতে হবে শেষ। 42 সাথে 1 গুণ করলে কত হবে 42,000, 42 সাথে 2 গুণ করলে এখানে লিখবো ইনারে লিখবো 84,000, এখানে লিখবো 7,000, এখানে লিখবো 3,500, তাহলে 84 সাথে 7 যোগ করে 91, 91 আর 3 94,500 টাকা। তারপর কি হচ্ছে 42 আর 3 গুণ করলে কত হবে, ক্যালকুলেটর নেই, 42,000 সঙ্গে 3 গুণ করো 120 আর 6 1,26,000, 7 সঙ্গে 3 গুণ করলে 21,000, আর এটা 10,500। তো ক্যালকুলেশন গুলো দেখে নিস ঠিক হচ্ছে কিনা, বুঝিস তো, তারা ওটা করে করছে তো দেখে নিস ক্যালকুলেশন করিস। 1,57,500, তার কথা যে 42,000 সঙ্গে 1.5 গুণ 42 আর ওদিকে 21 কত 63, 63,000, 7 সঙ্গে 1.5 গুণ করলে 10,500, 3,500 সঙ্গে 1.5 গুণ করে কত হচ্ছে বলতো 5,250। আচ্ছা 17,500 ইন্টু 1.5 কত হচ্ছে 26,250, টোটাল তো মুখোমুখি হয়, অত তার সময় নষ্ট করতে হবে না, টোটাল 70,000 ইন্টু কর না, 70,000 ইন্টু দেন কর, 70,000 ইন্টু দেন কর না, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। বল ক্যালকুলেটর নিয়ে, ক্যালকুলেটর 70,000 ইন্টু দেন কত হচ্ছে 1,05,000, মুখোমুখি হয়ে গেল না একবারে 1,05,000 হয়ে গেল, সব করা করে এটাই বেরোচ্ছে। আমি কি করে বুঝলাম, কারণ আমি আর ডেটার্স তো সেলের সঙ্গে রেট গুণ করে দে, গুণ করে দে, তুই দেখ না একটা সিস্টেম দেখ ভালো করে বোঝ। এই দেখ এখানে ডেটার্স কত 70,000, তো ডেটার্স এর ক্ষেত্রে কোন ভ্যালু ধরা হয় বললাম সেলস, আমি তো সেলই ধরেছি, তাহলে 70,000 সেল ইনটু দেন করলে দেখ এটাই বেরোচ্ছে। আবার দেখ ফিনিশ গুডস এর ক্ষেত্রে কস্ট প্রাইস দেখা হয়, কস্ট প্রাইস, তো কস্ট কত ছিল, কস্ট প্রাইস কত ছিল 52,500, তাই তো, তাহলে তুই 52,500 এর সাথে তুই 3 গুণ কর, দেখ এটাই বেরোবে অ্যান্সার 1,57,500 বেরোবে, দেখ করে দেখ, দেখ করে দেখ, তাই বেরোচ্ছে, দেখ করে দেখ, করে দেখ 52,500 তো 3 গুণ করলে কত হয়, তাহলে হবে তো, কি হবে, তুই ক্রস চেক করতে পারবি ঠিক হচ্ছে কি হয়ে গেল। এবার 4টে যোগ কর, কত হচ্ছে কর 4,34,000, আচ্ছা এবার দেখ গুণ করো 42,000 সঙ্গে আড়াই গুণ করলে 42 দুগুণে 64, না 84 আর 21 1,05,000, আচ্ছা 1,05,000,
7,000 সঙ্গে 0.5 গুণ করে 3,500 আর এটা 1750। এর কথা হচ্ছে 1,05,000 আর 3, 1,08,000, 1,08,000 আর 17, 1,25,000। ঠিক আছে, মানে 1,26,000। একটু দেখতে যোগ করে দেখতে একটু 1,05,000 আর 3, 1,08,000, 1,09,000। হ্যাঁ, 1,10,250। এটা হলো বি। এ মানে এ দেখ ভালো করে দেখ, তোর যারা আগে ক্লাস করিসনি, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট যোগ কর, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি যোগ। বেরিয়ে যাবে। কত হচ্ছে দেখতে, যোগ যোগ করে মাইনাস করে কত বেরোচ্ছে? বেশ হয়ে গেল, শেষ। কি এসেছিল এসেছিল পরীক্ষায়? কিরে অঙ্ক বুঝলি, অঙ্ক টাফ লাগলো? সে কিছু নিয়ে অনেক সোজা চ্যাপ্টার, লাস্টে গিয়ে যেটা খুব সোজা, সত্যি বলছি সোজা চ্যাপ্টার এটা একদম। মানে আরে এটা তো তুই আগের ক্লাসগুলো পড়িস তাই অসুবিধা হচ্ছে, ক্লাস যারা করে মনেই আছে প্রতি অঙ্কে ফরম্যাটই ছিল। আগের ক্লাসে আমরা এটাই ধরে ধরে বুঝিয়েছি, প্রতিটা লাইন লিখিয়েছি। ঠিক আছে, তো যাই হোক, মেন অঙ্কে আসি। এ মাইনাস বি দিয়ে কি লিখবো? ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট। অঙ্কে ব্যাংক ওয়ানটা কত বলেছিল হচ্ছে? ব্যাংক ওয়ানটা, হ্যাঁ হ্যাঁ 4 লাখ টাকা লিখতে হবে, একটা নোট লিখে। মানে আমি ব্যাংক ওয়ানটা নিলাম না, না আমি তো ব্যাংক ওয়ানটা নিই, জাস্ট একটা নোট লিখে দেয়, অবশ্যই লিখে দেবো। নোট লিখে আসতে হবে, জাস্ট একটা নোট লিখে দেয়। নোট মানে কমেন্ট, কমেন্ট লিখতে হবে, কমেন্ট। ব্যাংক ওয়ার্ড নিলাম না, কমেন্ট লিখতে হবে। when the company has opportunity, when the company has opportunity to procure entire working capital, procure entire working capital, to procure entire working capital, finance by way of, finance by way of making bank overdraft, making by way of bank overdraft, making by way of bank overdraft, comma, it should utilize that source, comma দিয়ে লিখি, it should utilize that source, ঠিক আছে, full stop. It can withdraw, like it can withdraw up to, it can withdraw up to, it can withdraw up to the limit, up to the limit. Please, so sanctioned, like sanction, as per the actual requirement, as per the actual requirement. লিখলাম when the company has opportunity to procure entire working capital finance by way of making bank overdraft, it should utilize that source. মানে দেখ, আমার ওয়ার্কিং ক্যাপিটাল কত বেরোলো, মানে ওয়ার্কিং ক্যাপিটাল কত বেরোলো? 1,10,250।
ঠিক আছে? তোর ব্যবসাটাকে ভালো মতো স্মুথলি রানিং করার জন্য তোর ওয়ার্কিং ক্যাপিটাল এত টাকা দরকার। তুই তো ব্যাংকের থেকে 4 লাখ টাকা লোন করছিস। ওরা মাইনাস করে লিখিনি আমি, সরি মাইনাস করে লিখিনি। 3,23,750। তাহলে তোর বিজনেসটাকে স্মুথলি রান করার জন্য দরকার 3,23,750 টাকা দরকার। কিন্তু ব্যাংকের থেকে ওভারড্রাফট করে নিচ্ছিস 4 লাখ টাকাতে তো তোর টাকা জোগাড়ই হয়ে গেল। তোর তো টাকাটা জোগাড়ই হয়ে গেল। এটাই লেখা হয়েছে। এখানে কমেন্টে এটাই লেখা হয়েছে। কি লেখা হয়েছে দেখ আরেকবার পড়ে নে। When the company has opportunity to procure entire working capital finance by way of making by way of making by way কি লিখলাম by way of making bank overdraft। এটা হবে না, এটা হবে না, লেখাটা হবে by way of making bank overdraft, তাই তো? তাহলে কোম্পানির মানে বিজনেসটা ঠিকঠাক ভাবে চালানোর জন্য কত দরকার? 3,23,750 দরকার। এই টাকাটা পুরোপুরি কোম্পানি ব্যাংক ওভারড্রাফট করে নিয়েছে। ঠিক আছে তো? তাহলে ব্যাংক ওভারড্রাফট করলে তো টাকাটা জোগাড় হয়ে গেল। তাই বলছে ইট শুড ইউটিলাইজ দ্যাট সোর্স। তাই কোম্পানি এটাকে ইউটিলাইজ করবে সোর্সটাকে। ইট ক্যান কেন দেখ আজকে কোম্পানিটা স্মুথলি রানিং করার জন্য কোম্পানি 3,23,750 দরকার। আর কোম্পানি ব্যাংকের থেকে ফেসিলিটি নিয়েছে, ওভারড্রাফট ফেসিলিটি নিয়েছে। তো এই ফেসিলিটি যখন আছে ওই ফেসিলিটি নিয়ে নিক। ঠিক আছে তো? তাই বলছে ইট ক্যান উইথড্র আপ টু দ্য লিমিট স্যাংশন অ্যাজ পার দ্য অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট। মানে তুই যে বিজনেস করছিস তো তুই কোম্পানি থেকে মানে ব্যাংকের থেকে 4 লাখ টাকা তুই ওভারড্রাফট ফেসিলিটি পাবি। তুই ওখান থেকে নিয়ে নে, তোর 3,23,750 দরকার। এটাই বলছে, এর জন্য কিছু করতে হলো কমেন্ট লিখতে হলো। ঠিক আছে? তাহলে দেখ তোরা দেখ এর অঙ্কটা করাবো। এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর এই অঙ্কটা। ক্যাপিটাল বাজেটিং এর এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছে, জেনারেলে এসেছে, খুব ভালো অঙ্ক দিয়েছিল। শুধুমাত্র একটা মেথড করতে হবে এনপিভি, শুধুমাত্র এনপিভি করতে পারবে, ব্যাস আর কিছু না। এবার আমি অঙ্কটা পড়ে দেখিনি এখানে কি বলেছে। এখানে বলেছে পুরো কোশ্চেন দেখা গেল, বলছে এস্টিমেটেড আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ট্যাক্স মানে ইবিডিটি বলে দিয়েছে। তাহলে সবার প্রথম আমরা কি বের করব? সবার প্রথম বের করব ক্যালকুলেশন অফ সিএফএটি। কি বের করতে হবে? ক্যালকুলেশন অফ সিএফএটি। প্রথমে লিখবো ইআর, ঠিক আছে? তারপর লিখবো পিবিডিটি, যেটা বলেছে পিবিডিটি। পিবিডিটি দুটো পার্ট হবে। কটা মেশিন ছিল এখানে? এখানে কটা মেশিন? দুটো, একটা মেশিন 1 একটা মেশিন 2। মেশিন 1 আর একটা মেশিন 2। এবার ডেপ্রিসিয়েশন লিখবো, ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। পিবিডি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে হবে পিবিটি। আচ্ছা, ডেপ্রিসিয়েশনেরও তো এখানে দুটো ঘর করতে হবে। ডেপ্রিসিয়েশন দুটো ঘর হবে, একটা M1 আর একটা M2। পিবিটি এটাও হবে M1 M2। ট্যাক্স লিখবো, ট্যাক্স। এটারও হবে M1 M2। ঠিক আছে তো? তারপর লিখবো প্যাট, প্যাট হবে M1। খাতা ঘুরিয়ে নি না, খাতা ঘুরিয়ে নে, খাতাটাকে ঘুরিয়ে নে, তাহলে তোর ভালো হবে, তাড়াতাড়ি হবে, মানে হবে, ধরে যাবে, খাতায় ধরে যাবে। M1 M2, লাস্ট হবে সিএফএটি। M1 M2, ব্যাস। আগে এটা সুন্দর করে সাজিয়ে নে, তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে। আগে সাজিয়ে ইয়ার টাকটাকে
অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। অঙ্কটা খবর পড়ে মানে এইভাবে সাজিয়ে নিতে হবে। অঙ্কটার মধ্যে সেরকম কিছু নেই। ক বছর অঙ্ক দেখ, ক বছর অঙ্ক? এটা 4 বছরের অঙ্ক ছিল। 1, 2, 3, 4 লেখ। 1, 2, 3, 4 কতগুলো বলছে মেশিন 1 করে লিখি। 50, 55, 55, 50 50, 55, 55, 50। তারপর কি বলেছে মেশিন 2 90, 40, 50, 50 90, 40, 50, 50 ডেপ্রিসিয়েশন ফর্মুলা কস্ট বাই লাইফ। কি হবে? কস্ট বাই লাইফ। স্যালভেজ ভ্যালু দিয়েছে, ও আছে এখানে স্যালভেজ দিয়ে 10,000 আর 20,000। তাহলে এখানে রাফ করে ডেপ্রিসিয়েশন ফর্মুলা কি হবে? কস্ট মাইনাস স্ক্র্যাপ ডিভাইডেড বাই লাইফ। মেশিন 1 আর মেশিন 2। মেশিন 1 আর মেশিন 2। তাহলে কস্ট কত ছিল মেশিন 1 এর? দেখা যাক মেশিন 1 এর কস্ট ছিল 1,10,000 আর 2 এর 1,40,000। 1,10,000 আর এটা 1,40,000। স্ক্র্যাপ কত ছিল? স্ক্র্যাপ ছিল হচ্ছে এখানে 10,000 আর ওটার 20,000। লাইফ লাইফ কত বছর বলেছিল? 4 বছর, 4 বছর দুটোই 4 বছর ছিল। তাহলে 1,10,000 থেকে 10 বছর 1 লাখ, 1 লাখকে 4 দিয়ে ভাগ করলে 25,000 হয়। 1,40,000কে 20 দিয়ে বাদ দিলে 1,20,000, 1,20,000কে 4 দিয়ে ভাগ করলে 30,000 হয়। তাহলে হয়ে গেল একটা 25,000, একটা 30,000 ডেপ্রিসিয়েশন। সব কটা করে বসিয়ে দিয়ে ডেপ্রিসিয়েশন 25,000 আর 30,000 করে বসিয়ে। এটা হবে 30,000। পিবিটি কি করব? এই যে এইটা থেকে যদি এইটা বাদ দিই তাহলে পিবিটি বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? একটা করে বাদ দিই, 50 থেকে 25 বাদ দিলে হয় 25। আচ্ছা 55 থেকে 25 বাদ দিলে হয় 30। আবার 55 থেকে 25 বাদ দিলে হবে 30। আর 50 থেকে 25 বাদ দিলে 25। আচ্ছা M2 90 থেকে 30 বাদ দিলে 60, 40 থেকে 30 বাদ দিলে 10, 50 থেকে 30 বাদ দিলে 20 আর 50 থেকে 30 বাদ দিলে 20। ট্যাক্স ট্যাক্স কত পার্সেন্ট ছিল আমাকে দেন? ট্যাক্স 40% নাকি? না সরি, ট্যাক্স কত পার্সেন্ট ছিল? হ্যাঁ 40% ছিল ট্যাক্স, 40%। তাহলে করবো এগুলো। 10,000। এটা হচ্ছে 24,000। 30,000 40% করলে 3 4 12, 12,000 টাকা। 10,000 40% 4,000। 30,000 40% 12,000। 20,000 40% 8,000। 25,000 40% 10,000। 20,000 40% 8,000 হয়ে গেল।
তাহলে আমাদের কি বেরিয়ে গেল? ট্যাক্স বেরিয়ে গেল, পিএটি করবো। তাহলে কি করবে? পিবিটি থেকে যদি ট্যাক্স বাদ দিই হবে পিএটি। 25 থেকে 10 বাদ দিলে 15,000, আর 60 থেকে 10 বাদ 25 থেকে 10 বাদ দিলে 15,000, 60 থেকে 24 বাদ দিলে 36,000। আবার 25 এই 30 থেকে 12 বাদ দিলে 18,000, আবার 10 থেকে 4 বাদ দিলে 6,000। 30 থেকে 12 বাদ দিলে 18,000, 20 থেকে 8 বাদ দিলে 12,000। 25 থেকে যদি 10 বাদ দিই কত হয়? 15,000, আর 20 থেকে 8 বাদ দিলে 12,000 হয়ে গেল। প্যাট বেরিয়ে গেল। সিএফএ, সিএফএ কি করবো? প্যাটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হয়, প্যাটের সাথে ডেপ্রিসিয়েশন যোগ করতে হয়। একটু ধীরে সুস্থে করতে হবে জায়গাগুলো। এই 25 আর এই 15 যোগ করে কত হয়? 25 আর 15 যোগ করে 40,000। 25 আর 18 43,000। 25 আর 18 43,000। 25 15 40,000। এবার M2 করবো। এই 30 আর এই 36 কত? 66,000। 30 আর এখানে 6 36,000। 30 আর এখানে হচ্ছে কত? 12 42,000। আর এই 30 এই 12 42,000। দেখতে প্রত্যেকের হিসাবে এই যে সিএভিটাই দরকার, সিএভিটি ঠিক আছে কিনা এটা দেখে নিস। এটাই বেরিয়েছে কিনা? 40 43 43 40 আর 66 36 42 42। ঠিকই আছে। এবার করতে হবে এনপিভি। এবার এনপিভি করতে হবে, ক্যালকুলেশন অফ এনপিভি। পাতা উল্টে মানে পাতা ঘুরিয়ে দিয়ে কাটতে হবে, মানে কম লাগবে, স্পেসটা কম লাগবে। ক্যালকুলেশন অফ এনপিভি মানে পুরো অনেকটা জায়গা পেয়ে যাবি তো, ওটা বেটার হবে। ক্যালকুলেশন এনপিভি, তাহলে কি লিখতে? এখানে ইয়ার, ঠিক আছে, তারপর লিখবো সিএফএ। এখানে কিন্তু মেশিন 1 আর একটা মেশিন 2, সিএফএ। আচ্ছা, তারপর কি লিখবো? পিভি ফ্যাক্টর, পিভি ফ্যাক্টর কত ছিল? 8% ছিল মনে হয়, যত সময় অঙ্কে 8% ছিল। হ্যাঁ, 8%। তারপর লিখবো কি? প্রেজেন্ট ভ্যালু। মেশিন 1 আর মেশিন হলো ইয়ার 4 বছরের অঙ্ক। 1 2 3 4। সিএফএ গুলো থেকে থেকে বসাতে হবে। 40 43 43 40। 40 43 43 40।
M2 M2 কত পেয়েছিল 66 36 42 66 36 42 42 8% গুলো কত কত বলে দিয়েছিল এখানে দেখ দেখে দেখে লিখ 0.926 0.926 তারপর 0.857 0.794 0.735 গুণ কর 40,000 ইন্টু 0.926 কত হচ্ছে 37,040 এবার 66,000 ইন্টু 0.926 কত হচ্ছে 61 হ্যাঁ 61116 43,000 ইন্টু 0.857 কত হচ্ছে 36851 36,000 ইন্টু 0.857 3085 43,000 into 0.794 3414 42,000 into 0.794 কত হচ্ছে নেক্সট 40,000 into 0.735 29,400 30,870 হয়ে গেল এবার আমরা কি বলেছিলাম যদি কোশ্চেনে কোনো স্যালভেজ ভ্যালু থাকে ওই টাকাটা লাস্ট ইয়ারে গিয়ে রিকভার করা যায় এই অঙ্কের স্যালভেজ ভ্যালু ছিল ঠিক আছে ওটা লাস্ট ইয়ারে গিয়ে রিকভার করা যাবে তো স্যালভেজ ভ্যালু কত ছিল অঙ্কে আচ্ছা যেটা বলছিলাম লাস্ট ইয়ারে গিয়ে কত টাকা রিকভার করা হয়েছে না লাস্ট ইয়ারে গিয়ে কত টাকা রিকভার করেছে ওটা দেখতে হবে অঙ্কের স্যালভেজ ভ্যালুটা কত ছিল স্যালভেজ ভ্যালু দেখ কোশ্চেনের স্যালভেজ ভ্যালুটা কত ছিল স্যাল 10,000 আর 20,000 স্যালভেজ ভ্যালু যদি কোশ্চেনে থাকে ওই টাকাটা লাস্ট ইয়ারে গিয়ে রিকভার করা যায় তাহলে এখানে লিখলাম 10,000 লিখবো 20,000 ঠিক আছে লাস্ট ইয়ার রিকভার করবো সিএফএল এর ঘরে লিখে 10,000 20,000 আর লাস্ট ইয়ারের বি ফ্যাক্টর কত ছিল 0.735 গুণ কর 7,350
14,700 যোগ করলে এটাকে বলে টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ সিএফএটি। $37040 plus 36851 plus 34142 plus 29400 plus 7350 কত হচ্ছে তারপর হচ্ছে 61116 plus 30852 plus 33348 plus 30870 plus 14,700 কত হচ্ছে 170886। এর থেকে মাইনাস করব ক্যাশ আউটফ্লো। আমাদের অঙ্কে ক্যাশ আউটফ্লো কত ছিল 1,10,000 আর 1,40,000। $144,783 $144,783 মাইনাস 1,10,000 কত হচ্ছে 34,783 আর এটা 170,886 মাইনাস 1,40,000 কত হচ্ছে 30,886। এটাকে বলা হয় নেট প্রেজেন্ট ভ্যালু। কমেন্ট লেখা একটা লাস্টে কমেন্ট লিখতে হয় আমাকে মেশিন 1 শুড বি সিলেক্টেড কমেন্ট বলে হেডিং দে মেশিন 1 শুড বি সিলেক্টেড should be selected because it has higher NPV. Because it has higher NPV, ठीक है? Then the NPV of machine 2. Then the NPV of machine, ঠিক আছে? তো এই হলো অঙ্কটা। আমরা 2024 সালে এসেছিল। এবার তোরা চলে আয় 2017 জেনারেলে 2017টা যে করে দিবেস তুই দেখ তোরা যারা জেনারেলে করছিস দেখ কোশ্চেনটা একদম 10 নম্বরের অঙ্ক দিয়েছিল তার সঙ্গে অনেক কি দিয়েছিল ও দেখ দেখ জেনারেলে কিন্তু অনেক কোনো থিওরি দেয়নি পুরো অঙ্কই দিয়েছিল তুলে মানে এর সঙ্গে থিওরি দেয়নি অনেক 153 পাতা বলে 153 পাতা হ্যাঁ আগের চলে যা হ্যাঁ ওই যে নিচের অঙ্ক এই যে নিচের অঙ্ক না এই দেখ কি বলেছে স্বরাজ লিমিটেড হ্যাজ আ নেট আর্নিংস 2 লাখ টাকা নেট আর্নিংস মানে আর্নিংস ঠিক আছে আর এই যে রুপিস দেয় না রুপিস হবে না রুপিস দেয় না 10,000টা শেয়ার রুপিসটা কেটে দেয় রুপিস হয় না শেয়ার এতগুলো শেয়ার ছিল 10,000টা শেয়ার ছিল ঠিক আছে 10,000টা শেয়ার ছিল আচ্ছা দ্য ক্যাপিটালাইজেশন রেট 10% বলেছে এবার রিটার্ন বলেছে 8% হলে কি হবে 10% হলে কি হবে 12% হলে কি হবে দ্য কোম্পানি যারা অনার্সে তাদের জন্য এবছর এই অঙ্কটা হেভি ইম্পর্টেন্ট অনার্সের জন্য এরকম ধরনের অঙ্ক অনার্সে আসবে এবছর ঠিক আছে তো দ্য কোম্পানি ক্যান অ্যাডাপ্ট 3 ডিভিডেন্ড পে আউট রেশিও 0% 50% 100% ক্যালকুলেট দ্য শেয়ার প্রাইস অফ স্বরাজ লিমিটেড আন্ডার দ্য 3 ডিফারেন্ট ডিভিডেন্ড পে আউট পলিসি ফর দ্য অ্যাবাভ মেনশন 3 অল্টারনেটিভ এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইউজিং কার্ডার মডেল তো অঙ্ক করে দেবো অঙ্ক কিছু নেই এমন কিছু
অঙ্কটা করে দিচ্ছি। কোশ্চেন পর করে নিচ্ছি কোশ্চেনটা। এবার কোশ্চেনটা পড়ে সবার প্রথম তো করে নে খাতা খোল। খাতা খুলে তোর ফর্মুলাটা লিখতে হবে, তারপর তোর পেজ নাম্বার দে অঙ্কের, সব লেখা একটা করে। দেখ অঙ্কটা করাচ্ছি, সবই হয়ে গেছে। এবার দেখ কোশ্চেনটা পড়াচ্ছি কিভাবে করবো। এটা কোন সালে অঙ্কটা করছি? 2024 সাল জেনারেলের অঙ্ক। জেনারেলের অঙ্ক কেমন এসেছিল অঙ্ক? তো প্রথমে লিখবি, যেভাবে লিখতে হবে লিখবি, অ্যাকর্ডিং টু গর্ডন মডেল। এবার লিখবি, হ্যাঁ, অ্যাকর্ডিং টু, যত সুন্দরভাবে লিখে লিখে করবি না ভালো নাম্বার দেবে। অ্যাকর্ডিং, আর পুরো 10 নম্বর অঙ্ক। অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, এটা তো বল করতে বলছে। অ্যাকর্ডিং টু গর্ডন মডেল, দ্য ভ্যালু পার শেয়ার, লাইক দ্য ভ্যালু পার শেয়ার, ভ্যালু পার শেয়ার কি? পি। ভ্যালু পার শেয়ার পি বের করবো। ফর্মুলা কি? এই মতো লিখলাম পি, দেখে দেখে লেখ। ই ইন্টু ব্র্যাকেটে 1 মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি আর। হয়ে গেল। ফুল ফর্ম গুলো লিখে দে। ই মানে কি বল? আর্নিং পার শেয়ার। ই মানে কি লিখলাম বল? আর্নিং পার শেয়ার। এই অঙ্কে বল, কোশ্চেনে তো আমাদের বলেছিল আর্নিং কত বলেছিল বল কোশ্চেনে? 2 লাখ টাকা। 2 লাখ টাকা। আর কতগুলো শেয়ার বলেছিল? 10,000টা শেয়ার, ভাগ কর 3 4, মানে কত হচ্ছে? 20 না? 20 টাকা হচ্ছে। এই এরপর লিখবো কি? এবার লিখবো হচ্ছে, এত অব্দি হয়ে গেল, কোনো সমস্যা নেই। বি মানে ফুল ফর্মটা লিখে রাখ, রিটেনশন রেশিও। বি মানে রিটেনশন রেশিও। তারপর বির পর কি লেখা আছে? কে। কে মানে কস্ট অফ ক্যাপিটাল। বল অঙ্কে কত বলেছে কস্ট অফ ক্যাপিটাল? মানে কস্ট অফ ক্যাপিটাল খুঁজে না পেলে আমাকে বল, আমি বলে দিচ্ছি। আরে ক্যাপিটালাইজেশন রেট বলেছে অঙ্কে, 10%। ওটাই হচ্ছে কে, 0.10 হয়ে গেল। আর মানে রেট অফ রিটার্ন, আর মানে রেট অফ রিটার্ন। ঠিক আছে। আর একটা লিখে রাখতে হয়েছে 1 মাইনাস বি মানে পে আউট রেশিও। এইগুলো সাজিয়ে দিবি, হ্যাঁ, তাহলে আর কোনো সমস্যা। তারপর তুই অঙ্ক করবি দাগ কেটে। তোকে সিচুয়েশন কটা দিয়েছে দেখ, অঙ্কর কোশ্চেনটা তোকে পড়তে হবে। কি কি বলেছিল ওরা? ওরা 3টে সিচুয়েশন বলেছে। 3টে সিচুয়েশন মানে কি বলছে? আর যদি 8% হয় তাহলে কি হতে পারে অ্যান্সার? আর 8% হলে অ্যান্সার কি হবে? ঠিক আছে। আর যদি 10% হয় তাহলে কি হবে? আর 12% হলে কি হবে? দেখ, যদি সময় নিয়ে করতে চাস অনেকটা সময় নিয়ে করা যাবে। তুই বলবি না আমি একটু কম খাটতে করা, কম খাটনিতে করা যাবে, কম খাটনিতেও করা যাবে। এবার দেখতে হবে তুই কিভাবে করতে চাস। আমরা ওয়াল্টার মডেলে একটা অঙ্ক করেছিলাম, মনে পড়ে? ওয়াল্টার মডেলে টেবিল করে। টেবিল, ওই টেবিল করবো। এটা একটা ডিভিডেন্টের ঘর করবো, ডিভিডেন্টের, একটা ডিভিডেন্টের ঘর করবো, মানে ডিপি রেশিওর ঘর করবো। ডিপি রেশিও কি করবো? এটা ডিপি রেশিওর ঘর করবো। কি ঘর করবো? লেখ, হ্যাঁ লেখ, লেখ আমার সঙ্গে লেখ। ডিপি রেশিওর ঘর করবো। কিসের ঘর করবো? ডিপি রেশিও। ব্র্যাকেটে লিখে রাখ ডিপি রেশিও মানে কি? ফর্মুলা কি বলেছিলাম? 1 মাইনাস বি লিখবি, হ্যাঁ, ডিপি রেশিও ব্র্যাকেটে লিখবি 1 মাইনাস বি। হয়েছে? লিখিস। তার এখানে কিন্তু 3টে ঘর হবে, হ্যাঁ, একটা ঘর হবে না, 3টে ঘর হবে, 3টে। ধর এখানে একটা ঘর, এখানে একটা ঘর, দুটো ঘর, আর এখানে একটা ঘর, 3টে ঘর। ঠিক আছে তো, হয়ে গেল ঘর। এবার বলেছিল কি লিখবি কি? আর কত পার্সেন্ট? প্রথমটা বলে আর 8%। প্রথমটা আর 8% বলেছিল তো, 8% মানে 0.08। তারপর আর 10% মানে 0.10। তারপর আর 12%, আর 0.1। এখানে বের করবো পি। পি ইকুয়াল টু, ফর্মুলাটা একটু লিখে রাখ, নাহলে না অসুবিধা হবে। বারবার করে উপরে তুলে দেখবি, অসুবিধা হবে না, এক জায়গায় লিখে রাখতে হবে। ই ইন্টু 1 মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি আর। এখানে পি ইকুয়াল টু ই ইন্টু ব্র্যাকেটে আছে গৌরব জায়গা, লিখে দে কিন্তু ফর্মুলাটা।
মানে উপরে না, এই যে বক্সের মধ্যে লিখতে হবে, প্রতিটা বক্সে লিখে, বক্সটা একটু বড় করেছি আমি, দেখ বক্সটা একটু বড় করেছি। পি ইকুয়াল টু, তাহলে দেখ এরকম টাইপের অঙ্ক কিন্তু খুব বেশি করাবো না। কেন করাতে হবে না বুঝতে পারছিস তো? ধর এই অঙ্ককে আমাকে প্রতিটা করাতে হবে, দুটো করে দিলাম, হাতে ধরে দুটো করে দিলাম, মানে একই অঙ্ক। দেখবি সিউতে যে অঙ্ক আসছে না, এই একটা অঙ্ক 4-5 বার এসছে, 4-5। আমি বলবো কোন ইয়ারে ছিল বলি, আমার যতদূর মনে পড়ছে 2008 সালে এসছে এই অঙ্কটা। এই অঙ্কটা কবে দেখলি? এটা 2024-এ এসছে, ঠিক আছে? এই অঙ্কটা মনে হয় 22 বা 20-এর মধ্যে একটা এসছে, 18-তে এসছে, তারপর কতবার জেনারেশন বহুবার পার্টিকুলার এই একটা অঙ্কই কপি করেছে, পুরো ডেটা দিয়ে কপি করেছে। ডেটা মানে কি, এখানটা একটু ঘুরিয়ে দিয়েছে, ধর এখানে 2 লাখের জায়গায় কোনো অঙ্কে 1 লাখ আছে, পুরো সেম টু সেম কপি। তাহলে একই অঙ্ক করে লাভ নেই, প্র্যাকটিস করতে পারিস, ঠিক আছে? যারা অনার্সে পড়িস তারা কিন্তু খুব সুন্দর করে প্র্যাকটিস করবি এই অঙ্কটা, মানে ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট অনার্সে যারা করছিস। তো দেখ সাজিয়ে দিই, সাজানো হয়ে গেল। তাহলে কি বলেছিল বল? ডিপি রেশিও কত বলেছে বল, অঙ্কে বল। ডিপি রেশিও, ডিপি রেশিও কি বলেছে পর কোশ্চেন পর। 0% হলে কি হবে? 50% আর 100%। প্রথমটা হবে 0%। ডিপি রেশিও 0%। আচ্ছা, ডিপি রেশিও 0% মানে কি? 0 তো, হ্যাঁ কি না? তাহলে এবার এক একটা করে তুই লিখবি, সুন্দর করে করবি, আস্তে আস্তে ধীরে সুস্থে করবি। দেখ এই টেবিল করার সময় 10 নম্বর থাকবে, টেবিল করার সময় ধীরে সুস্থে করবি। মানে কি বলতো, তুই যখন ভ্যালু গুলো করবি না, খুব ধীরে সুস্থে করবি, মানে ভ্যালু করার সময় যেন তাড়াহুড়া করবি না, তাহলে ভ্যালু পুট অঙ্ক ভুল। হ্যাঁ সে না, পুরো দেখি না, চল দেখ না, একটু দেখ না। উপরে 0 মানে পুরোই 0 হবে, হ্যাঁ দেখছি। এবার দেখ শোন, ই কত বলেছিল? ই কত বলেছিল? ই বলেছিল 20, তাই তো? আর 1 মাইনাস বি কত হবে? 0। 20 ইন্টু 0 তুই বলেছিস ওপরে 0, মানে এখানে যেহেতু 0 বেরিয়েছে সবকটাই 0 হবে। খারাপ বলিসনি, তুই তো খারাপ বলিস, কারণ তুই জানিস ম্যাথামেটিক্স এর নরমাল বলেছে, ও বলছে কি স্যার 1 মাইনাস বি তো 0, তাহলে আমরা তো ইর সাথে 1 মাইনাস বি গুণ করবো, তার মানে 1 মাইনাস বি মানে কি 0, তাহলে ইর সাথে 0 গুণ করলে 0ই হবে। তো ওপরে 0 আছে, সবকটা তো 0ই বেরোবে। ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি, ঠিক আছে তো? কে কে কত বলেছে? কে 0.10, বাট লিখে দেখাতে হবে না তোকে, ওকে দেখাতে হবে কিন্তু না, শুধু ডাইরেক্ট 0 লিখলে হবে না কিন্তু, বুঝতে পারলি তো? তুই ভাব এমনি তুই ছোট করে দিয়েছিস, 10 নাম্বার আছে পুরো, মানে 10 মানে কিন্তু 5 না, কিন্তু এটা 10 এর অঙ্ক, এটা পুরো গোটা 10 এর অঙ্ক। এই অঙ্কটা পুরো কপি, মানে পুরো কমন অঙ্ক ছিল, স্টুডেন্টদের কোনো অসুবিধা হবে না। পুরো এই অঙ্কটা বহুবার করেছে, এই অঙ্কটা বহুবার করেছে। ইভেন পরীক্ষার আগের দিনে যখন আমি ম্যারাথন ক্লাস করিয়েছিলাম, এই অঙ্কটাই করিয়েছিলাম, মানে এতটাই ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, ঠিক আছে তো? আচ্ছা, কে হলো, আর বি আর মানে বির সাথে আর গুণ করবো। বি তো দরকার নেই, তুই বল, তুই নিজে বল না, 1 মাইনাস বি যদি 0 হয় তাহলে বি কত বল দেখি? মাথা কাটা না রে, আমার কথা শোন। 1 মাইনাস বি 0 মানে কি? তুই পে করিসনি কিছু। 1 মাইনাস বি মানে কি? তুই কিছু 1 মাইনাস বি মানে পে আউট, তুই পে করেছিস 0, তুই রেখে দিয়েছিস কত? 1 ইন্টু আর কত ছিল বল? আর 0.08। তাহলে এটার অ্যান্সার 0 হবে, আর বলার দরকার না, তো বলেই দিল 0 হবে। তুই বুঝেও গেছিস কেন 0 হবে ভাই। নিচে যদি 0 থাকে না, নিচে যদি 0 থাকে, দেখ কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটাকে আনডিফাইন্ড বলে, ম্যাথ আমাদের এটা শিখিয়েছে। কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয়, কিন্তু ওপরে 0, দেখ আমি তোকে শিখিয়ে দিচ্ছি, দেখ ওপরে 0, নিচে এনিথিং যা খুশি থাকতে পারে, অ্যান্সার 0ই হবে, ঠিক আছে? আর ওপরে এনিথিং, ওপরে যা খুশি আছে আর নিচে 0, কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে আনডিফাইন্ড হয় না। জানিস তো, ছোটবেলায় ম্যাথ শিখিয়েছি, এটা বলার দরকার নেই তোদের, তোরা প্রত্যেকে জানিস। 20 ইন্টু 0 ডিভাইডেড বাই 0.10 মাইনাস বি কত হবে? 1 ইন্টু আর হচ্ছে 0.10, এটাও 0। তারপর এটা 20 ইন্টু 0 ডিভাইডেড বাই 0.10 মাইনাস বি হচ্ছে 1 ইন্টু আর কত? 0.1, এটাও 0 হয়ে গেল। হয়ে গেল স্যার, এটা প্রথম পার্টটা আমার কমপ্লিট। হয় এইটুকুর মধ্যে হয়ে গেল না? কত সুন্দর। নেক্সট পার্টটা করবো, নেক্সট পার্টটা নিজে নিজে আরম্ভ কর, আমি বলেইছি তারপর। তারপর কত পার্সেন্ট বলছিল বল 0-র পর? হ্যাঁ 50%, তাই তো? 50% মানে কত জানি? 50% মানে 50 পয়সা। রে 50% মানে 50 পয়সা, 50% পে করছিস মানে 50 পয়সা পে করেছিস, 50 পয়সা পে করেছিস, তাহলে রেখে দিয়েছি 50 পয়সা। তাহলে সাজা না, 20 ইন্টু 1 মাইনাস বি 50 পয়সা। দেখ আমি কিভাবে করবো আমার তাড়াতাড়ি করার জন্য, দেখ
20 ইন্টু 50 পয়সা, দেখিস ক্লিয়ার করছি আমি, তাহলে আমার তাড়াতাড়ি হবে এটা, 20 ইন্টু 50 পয়সা। বুঝতে পারলি কি করলাম আমি এটা? এই সন্দীপ বুঝতে পারলি তো? আমি ফাটাফাট করে উপর করে সাজিয়ে দিলাম, হ্যাঁ 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 তাড়াতাড়ি হয়ে গেল। এবার কে তো সব করে 0.10 হ্যাঁ। 0.10 0.10, বুঝতে পারলি টেকনিকটা কি করলাম? তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মাইনাস বি কত হবে? 50 পয়সা। ভাব 50 পয়সা পে করেছিস আর 50 পয়সা রেখে দিয়েছিস। 50 পয়সা 50 পয়সা আর একটা 50 পয়সা ইন্টু আর কত ছিল প্রথমটায়? 0.08, তারপরটা কত ছিল? 0.10, তারপরটা ছিল 0.12। ব্যাস, ক্যালকুলেশন তো তুই নিজেই করতে পারি, এটা তো আমার শেখানোর দরকার নেই। ঠিক আছে তো? ক্যালকুলেটর নিবি, ক্যালকুলেটর নিয়ে মুখোমুখি করার চেষ্টা করবি। ওপরটা দেখ, যদি ডাইরেক্ট ক্যালকুলেশন করতে না পারিস, একটু ধীরে সুস্থে করবি, ঠিক আছে? ভুল যেন না হয়। 20 সাথে 50 পয়সা গুণ করলে কত হয় বলতে পারবি? 10 হয়। হয় তো? 10 হয় তো? এবার দেখ, আমি একটু জাস্ট একটু রাফ দেখি যে 20 সাথে 50 গুণ করলে 10 হয়। আর এই 50 পয়সার সঙ্গে 0.08 গুণ করলে কত হয়? 0.5 ইন্টু 0.08 গুণ করলে কত হয়? 0.04। ঠিক আছে? তাহলে 0.10 থেকে যদি 0.04 বাদ দিই, কত হচ্ছে? 0.1 থেকে 0.04 বাদ দিলে হয় 0.06। 10 ডিভাইড বাই 0.06 কত হচ্ছে? 166 ও 0.06 166.66। আমি করলাম আলাদা করে রাফ করে করলাম, তোরাও করেছিস নিশ্চয়ই। তোদের কত কি এটাই বেরিয়েছিল? তোদের কি এটাই বেরিয়েছিল? ক্যালকুলেট করে দেখে নে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেট করে দেখে নে। তোরা দেখ, প্রত্যেকে যারা অনলাইন করছিস তোরাও দেখ তোদের ক্যালকুলেশন করে কত বেরিয়েছিল অ্যান্সার। তোদের ক্যালকুলেট করে কত বেরিয়েছিল বল অ্যান্সার। 0.5 ইন্টু 0.1, এটা হচ্ছে 0.05। 0.1 মাইনাস 0.05 কত হচ্ছে? 0.05। 10 ডিভাইড বাই 0.05 কত হচ্ছে? 200। এটার অ্যান্সার কত হলো? 200। ঠিক আছে? লাস্টেরটা কত হবে? ওইটাই 10 হচ্ছে, বুঝিস তো? আমরা 0.5 এর সাথে 0.12, 0.5 এর সাথে 0.12 গুণ করলে কি হচ্ছে? 0.06। তাহলে 0.1 মাইনাস 0.06 কত হচ্ছে? 0.04। 10 ডিভাইড বাই 0.04 কত হচ্ছে? 250। লাস্ট হচ্ছে কত? আর একটা কত পার্সেন্ট বলছে? 0.50 আর 100%। একটা কি বলছে বল? 0.50 আর একটা 100%। আচ্ছা, 100% মানে কি? পুরো 100% পে করেছি, তার মানে কি? পুরো 1 টাকায় পে করে দিয়েছিস, তাহলে 100% মানে 1। বুঝতে পারলি তো? তাহলে এখানে কি লিখবো? 20 ইন্টু 1, 20 ইন্টু 1, 20 ইন্টু 1। এখানে হবে 0.10 0.10 0.10 মাইনাস বি কত? 0. সরি, বি 0 পয়েন্ট কেন? কারণ না, বি 0 হবে এখানে, কারণ হচ্ছে আমি 1 টাকা পে করে দিই, তাহলে রাখতে তো পারিনি হাতে কিছু না। তাহলে এখানে কি হবে? 0 মাইনাস 0 মাইনাস 0 ইন্টু আর, প্রথমটার আর কত? 0.08, এখানে আর কত? 0.10, আর এখানের আর 0.1। তাহলে ওপরে হচ্ছে 20 বাই 0.10, ভাগ করলে কত হয় জানিস? 200 হয়, জানিস তো? কেন? দেখ দেখ গৌরব দেখতে পাচ্ছিস? দেখ তোরাও দেখ, প্রত্যেকে দেখে, দেখ তুইও দেখ। এ দেখ, 0-র সঙ্গে এটা গুণ করলে কত হয়? 0-র সঙ্গে এটা গুণ করলে 0ই তো হয়। তাহলে বাদ দিই তো ওটা, ওটা মনে কর বেরিয়ে গেল। আরে 0-র সঙ্গে যাই গুণ করো 0ই তো হয়। তাহলে এখানে নিচে আছে 0.10, 20-র সাথে 1 গুণ করলে কত হয়? 20 ভাগ 0.10। ক্যালকুলেটর নিবি, ক্যালকুলেটর বলে 200। ক্যালকুলেটর নিবি, ক্যালকুলেটর বলে 200। বুঝতে পারলি তো? সব করাই তো 200 হবে এটা। দেখ সন্দীপ, সব করে 200, বুঝিস তো ক্যালকুলেশনটা? তাহলে বাবা এই অঙ্কটা আগের বছর পরীক্ষা ছিল, এইটুকু করতে পারলে 10 নম্বর। কতটা জায়গা লাগবে বল? একটা লেগেছে, 10 নম্বর করে পেয়ে গেলি।
সেইটুকুই অঙ্ক। আর এরকমই অঙ্ক তোর আমার যে স্টাডি গাইডে ৪ থেকে ৫ টা আছে। একদম এই অঙ্কেরই ৪-৫ টা আছে। শুধু মনে হয় ভ্যালু গুলোও সেম আছে। অনেক অঙ্ক তো ভ্যালুটাও সেম আছে।